আসসালামু আলাইকুম। এসএসসি 27-এর ভাই আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং খুব ভালো মতো পড়াশোনা করতেছো। তো তোমাদের জন্য আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 9, যেটার নাম হচ্ছে সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন। তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমি 4টা ভাগে ভাগ করব, সিকিউ এমসিকিউ বাদে 4টা ভাগে ভাগ করব, যেখানে 9.1-এর 2টা পার্ট থাকবে। এই যে 9 চ্যাপ্টার 9টাকে আমরা তো 2টা পার্টে ভাগ করি, একটা হচ্ছে 9.1 আর একটা হচ্ছে আমাদের 9.2। তো 9.1-এ আমরা টোটাল 2টা ক্লাস করব, 9.2-এ আমরা মনে করো 2টা ক্লাস করব। এই দুইটা মিলে আমাদের হয়ে যাবে হচ্ছে 4টা ক্লাস। এবং সাথে আমাদের কি থাকবে? এমসিকিউ, এমসিকিউ প্লাস সিকিউ, এই দুইটা টোটাল 6টা ক্লাসে হচ্ছে কি আমি আমাদের এই সূচক এবং লগারিদম ফাংশনটা শেষ করব। বেসিক সিকিউ এমসিকিউ এই প্লেলিস্টে তুমি একদম 100% কমন পাবা। দ্যাট মিনস এই প্লেলিস্টে যে ম্যাথগুলো আমরা করার ট্রাই করব, যে ম্যাথগুলো করব, সেই ম্যাথগুলোই হুবহু দেখবা যে আমাদের এসএসসি পরীক্ষা কিংবা তোমাদের স্কুলের বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। সো আমরা আমাদের কাজটা শুরু করি। ফার্স্টে হচ্ছে মূলদ এবং অমূলদ সূচক। সূচক পড়ার আগে আমরা হচ্ছে আগে কিছু থিওরি পড়বো। ঠিক আছে? সূচক পড়ার আগে আমরা হচ্ছে আগে কিছু থিওরি পড়বো। থিওরিগুলো মানে হচ্ছে যে এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের যে সকল হাতিয়ার দরকার হবে, যে সকল জ্ঞান দরকার হবে, বেসিক দরকার হবে, সূত্র দরকার হবে, যা যা দরকার হবে না কেন, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা এই স্লাইড থেকে বোঝার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে আমরা যখন জেনারেল ম্যাথের চ্যাপ্টার 1 অর্থাৎ সেট ফাংশন পড়ি, তো ওই সেট ফাংশন পড়তে গেলে কিন্তু আমরা অনেক ধরনের সংখ্যার উদাহরণ পাই বা সংখ্যার প্রকারভেদ পাই। যেমন মনে করো আমরা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা দেখি, তারপর আমরা স্বাভাবিক সংখ্যা দেখি, তারপর আমরা পূর্ণ সংখ্যা দেখি, আমরা পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখি, পজিটিভ নাম্বার দেখি, নেগেটিভ নাম্বার দেখি। ঠিক আছে? তারপর আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে জানি, তারপর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, অনেক ধরনের সংখ্যা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো আমরা এখন আস্তে ধীরে সেই মৌলিক সংখ্যাগুলো নিয়ে হচ্ছে সেই সংখ্যাগুলো নিয়ে হচ্ছে মূলত আলোচনা করা শুরু করব। ঠিক আছে? তো আমি হচ্ছে এই স্লাইডটাকে, আচ্ছা স্লাইডের একটা হেডিং দাও, সংখ্যার প্রকারভেদ। স্লাইডের হেডিং দেবা হচ্ছে সংখ্যার প্রকারভেদ। ঠিক আছে? সংখ্যার প্রকারভেদ, আমি রেখে দিলাম মনে করো। ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এই পেজটাকে 3টা পার্টে আপাতত ভাগ করব। ঠিক আছে? 3টা পার্টে ভাগ করব এবং এই 3টা পার্টে আমি আলাদা আলাদা 3টা সংখ্যা নিয়ে আলোচনা করব। এইখানে আলোচনা করব হচ্ছে আমি বাস্তব সংখ্যা, তারপরে এখানে আলোচনা করব হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, এখানে আলোচনা করব হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এই স্লাইডগুলো কিন্তু তোমাদের লাগবে, বুঝছো? তোমাদেরকে আগে বলে দিলাম এই স্লাইডগুলো কিন্তু তোমাদের লাগবে। মানে এখানে আমি এখন যা যা তোমাদেরকে ব্যাখ্যা করার ট্রাই করব, যা যা বলার ট্রাই করব, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো সংখ্যা এরকম হেডিং দেখে কিন্তু তোমরা এগুলো আবার বাদ দিয়ে দিও না। ঠিক আছে? আসো, তো আমরা দেখি যে বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি কি জিনিস। বাস্তব সংখ্যার ইংলিশ টার্ম কি ভাইয়া? বাস্তব সংখ্যার ইংলিশ টার্ম হচ্ছে ভাইয়া রিয়েল নাম্বারস। ঠিক আছে? রিয়েল নাম্বারস। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার ইংলিশ কি? ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস। পূর্ণ সংখ্যা মানে কি? ইন্টিজার নাম্বারস। ইন্টিজার নাম্বারস। ঠিক আছে? আচ্ছা, তো রিয়েল নাম্বারের যে ফার্স্ট ওয়ার্ড রিয়েল, সেটার যে ফার্স্ট অ্যালফাবেট আর, এই আর হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। আর হচ্ছে আমাদের কি? বাস্তব সংখ্যার সেট। এখন বাস্তব সংখ্যা কে বা কারা হতে পারে? এই বাস্তব জগতে, এই বাস্তব জগতে যত সংখ্যা আমরা কল্পনা করতে পারি বা যে সকল সংখ্যার এক্সিস্টেন্স আছে এক কথায়, সে সকল সংখ্যাকে আমরা হচ্ছে বাস্তব সংখ্যা বলতে পারি। যেমন -1 কোটি। ঠিক আছে? এরকম যদি লেখো, কত হয়েছে জানি না, মনে করো মাইনাস এটা, তারপর এটা যেমন এক্সিস্টেন্স আছে, তারপর আমাদের √ মনে করো যে 6, এটার এক্সিস্টেন্স আছে, তারপর -√32/7 এটার এক্সিস্টেন্স আছে, তারপর আমরা যদি বলি যে 1.04 এটার একটা এক্সিস্টেন্স আছে, -7.67 এটার এক্সিস্টেন্স আছে,
তারপর পাই এটার এক্সিস্টেন্স আছে, ই এর এক্সিস্টেন্স আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 4 এটার এক্সিস্টেন্স আছে, 10 কিউব এটার এক্সিস্টেন্স আছে, ঠিক আছে। 2 7 4 5 9 6 2 এই যে এটার এক্সিস্টেন্স আছে। তো এই যে যত নাম্বারস আমরা লিখলাম, এই প্রত্যেকটা নাম্বারস কিন্তু আমাদের এই বাস্তব জগতের জন্য সত্য, মানে সব এই নাম্বারসগুলো হচ্ছে কি আমরা কি বলে এই পুরো বাস্তব জগতে অলওয়েজ দেখি। তো এইগুলাকে এই জন্য আমরা হচ্ছে রিয়েল নাম্বারস বলবো, ঠিক আছে। এই নাম্বারগুলোকে হচ্ছে কি আমরা অলওয়েজ রিয়েল নাম্বার বলবো। এবার আসো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে কি আমরা কাকে বোঝাচ্ছি। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার জিনিসটা কি, স্বাভাবিক সংখ্যা বা আমাদের ন্যাচারাল নাম্বারসের শর্তটা হচ্ছে যে সকল, একটা হচ্ছে আমাদের ধনাত্মক, আরেকটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে পূর্ণ সংখ্যার বিষয়টা চলে আসলো না, পূর্ণ সংখ্যা বিষয়টা চলে আসলো। পূর্ণ সংখ্যার জন্য আমরা এখন পূর্ণ সংখ্যা পড়বো, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা আসবো। তো পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক যেই নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা বলবো, যেটা p/q আকারের না, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি কি জিনিসপত্র বললাম, আমরা ইন্টিজার বলবো হচ্ছে, ইন্টিজার নাম্বার বলবো হচ্ছে 0 সহ সকল পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার, যারা কি, যারা হচ্ছে p/q আকারের হতে পারবে না, তাই না, p/q আকারের হতে পারবে না। এটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বারের জন্য আমাদের কি বলে, ফ্লো, ফ্লো তো না, মানে যে কি এর কি বলে, এটা কি জানি বলে, আমি জানি না, ঠিক আছে, ভুলে গেছি। এরো দিয়ে যে লেখে এটাকে কি বলে, আচ্ছা তোমরা তো আবার অনেকে বলো যে ভাইয়া আপনি তো সুন্দর করে লেখেন না, আপনার তো লেখার কোনো সিরি নাই, ঠিক আছে। আমি তোমাদের জন্য একটু সুন্দর করে লিখি, সুন্দর করে লিখি, ঠিক আছে, তোমাদের জন্য আমি একটু সুন্দর করে লিখি। আসো, তাহলে এখানে থাকবে আমাদের একটা, এখানে দিব আরেকটা, এখানে দিয়ে আরেকটা, এখানে দিয়ে আরেকটা। আচ্ছা, তাহলে আমি কি বলতেছিলাম, 0 থাকতে হবে, সকল পজিটিভ নাম্বারস থাকতে হবে, সকল নেগেটিভ নাম্বারস থাকতে হবে, এবং p/q আকারের কোনো নাম্বারস কি করা যাবে না, কোনো নাম্বার আমাদের থাকা যাবে না, ঠিক আছে। এই যে নাম্বারের সেট আসবে, ওই সেটটাকে আমি বলবো হচ্ছে একটা ইন্টিজার নাম্বারের সেট। ইন্টিজার নাম্বারকে ভাইয়া প্রকাশ করা হয় হচ্ছে জেড দিয়ে, ঠিক আছে, বা পূর্ণ সংখ্যার যেই সেট, পূর্ণ সংখ্যার সেটকে আমরা প্রকাশ করি হচ্ছে এরকম বোল্ড জেড দিয়ে, ঠিক আছে। তো বোল্ড জেডের যে সেটটা হবে হচ্ছে আমাদের সকল পূর্ণ সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত যেগুলো আছে সেগুলা, আর সকল পজিটিভ পূর্ণ সংখ্যা যেগুলো আমাদের পজিটিভ অসীম পর্যন্ত কি, পজিটিভ অসীম পর্যন্ত বিস্তৃত, এগুলা হচ্ছে মূলত আমাদের কি, আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বারের জন্য সেট। তাহলে আমরা পূর্ণ সংখ্যা বুঝলাম। তো এবার যদি স্বাভাবিক সংখ্যা ব্যাক করি, তাহলে স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে আমাদের কি, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং তাহলে স্বাভাবিক সংখ্যার প্রথম লেটার এন দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করব। তো 0 ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা অবশ্যই আমাদেরকে 0 সহ হতে হবে, ঠিক আছে, 0 সহ হতে হবে। তাহলে 0 1 2 3 ডট 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 ডট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে তুমি একটা 0 নিয়ে লিখে নাও, 0 লিখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে গেল আমাদের সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেট, ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেট, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে আমাদের দুই প্রকার পূর্ণ সংখ্যা থাকবে, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা থাকবে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এরপর থাকবে আমাদের হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার থাকবে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এক পাশে আমি নিব হচ্ছে এবার ধনাত্মক পূর্ণ সংখ্যা, আরেক পাশে আমি নিব হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তারপরে আরেক পাশে কি নেওয়া যায়, আরেক পাশে নিব হচ্ছে মৌলিক সংখ্যা, আরেক পাশে নিব হচ্ছে সহমৌলিক সংখ্যা। চারটা একবারে লিখি, ঠিক আছে। তো কি কি পাচ্ছি বলতো, এখান থেকে আমি নিব হচ্ছে, প্রথমত নিব হচ্ছে ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরপরে নিব হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা,
তারপর নিব হচ্ছে মৌলিক সংখ্যা, এরপরে নিব হচ্ছে সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, এ হচ্ছে গেল আমাদের চারটা টাইপ, এ হচ্ছে গেল আমাদের কি, এ হচ্ছে গেল আমাদের চারটা টাইপ, বুঝছো? ওকে, তো এই হচ্ছে গেল এখন আমাদের চারটা টাইপ আসবে, আমরা একটু চারটা টাইপ নিয়ে আলোচনা করি আলাদা আলাদা করে। ঠিক আছে, তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কপি করে এত ঝামেলা, এই কপি করলাম, এইবার হচ্ছে। আসো তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যাকে আমরা বললাম যে ইন্টিজার নাম্বারস, বা এদেরকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করব হচ্ছে কি দিয়ে জানো? ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করব হচ্ছে আমরা জেড জেড প্লাস দিয়ে। ঠিক আছে, জেড প্লাস দিয়ে, জেড প্লাস দিয়ে, অথবা জেড গ্রেটার দেন 0, এভাবে আমরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রকাশ করব। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের অবশ্যই 0 থেকে শুরু হয়, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। এই জন্য আমাদের z ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মানে ইকুয়াল টু 0 মানে কি 0 তো অবশ্যই থাকতে হবে, আর 0 থেকে বড় নাম্বারস। এটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা গেল। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমি z মাইনাস বলতে পারি, কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি কি এভাবেও বলতে পারি, লেস দেন 0। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে? -3, -2, -1। ঠিক আছে, -3, -1, এভাবে হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা লিখতে পারি। এবার আসো মৌলিক সংখ্যা মানে কি? ঠিক আছে, মৌলিক সংখ্যা মানে হচ্ছে সে সকল সংখ্যা, যে সকল সংখ্যাকে ওই সংখ্যাটা এবং 1 ছাড়া ডিভাইড করা যায় না। দ্যাট মিনস একটা নাম্বার, এই নাম্বারটাকে ওই নাম্বার এবং 1 ছাড়া আর কোনো কিছু দিয়ে তুমি ভাগ করতে পারবা না। এটাকে বইয়ের ভাষায় বলা হয় হচ্ছে যে সংখ্যা ওই সংখ্যা এবং 1 দ্বারা আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকে আমরা বলি হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার ইংলিশটা হচ্ছে ভাইয়া প্রাইম নাম্বারস। ঠিক আছে, মৌলিক সংখ্যার ইংলিশ হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। ঠিক আছে, মৌলিক সংখ্যার ইংলিশ হচ্ছে প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বারের ফার্স্ট লেটার পি থেকে আমাদের মৌলিক সংখ্যার সেটটা গণনা করা হয়। তাহলে কি বললাম? যে সকল সংখ্যা ওই সংখ্যা ব্যতীত এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। মনে করো 7, মনে করো আমরা লিখলাম 7 না 3, মনে করো 3। এখন 3 কে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা? 3 কে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, মনে করো আসলো 3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1.5। ভাগ তো করতে পারছি, বাট ভাগ করলে কিন্তু সেটা আমাদের কোনো পূর্ণ সংখ্যা দিচ্ছে না, তাই না? তার মানে যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য করলে আর কোনো মানে বিভাজ্য নয় এক কথায়, ঠিক আছে, তাদেরকে হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা বলা হয়। এখন তার মানে বিষয়টা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য আমার এখানে 3 কে 3 দিয়ে যদি ভাগ করি, আরে কি লিখছি, 3 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে আসে 1। তাহলে এই যে 1 পাইলাম, এটা আমাদের একটা কি পূর্ণ সংখ্যা আসলো। আবার 3 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 3 থাকে। তো এই যে 1 আর 3, এই যে 1 আর 3, এই যে 3 আর 1, এই 3 আর 1 বাদে 3 কে এখন তুমি যা দিয়ে ভাগ করো না কেন, সেটা কখনো এরকম পূর্ণ সংখ্যা আসবে না, বা সেটা বিভাজ্য হবে না, এক কথায় নিঃশেষী বিভাজ্য, যেটার কোনো ভাগশেষ থাকে, এরকম কোনো নাম্বার তুমি পাবা না। তো এই জন্য যে 3 কে বলবো হচ্ছে আমরা একটা কি, আমরা একটা প্রাইম নাম্বার বলতে পারি, বা মৌলিক সংখ্যা হিসেবে বলতে পারি হচ্ছে 3 কে। ঠিক আছে, মৌলিক সংখ্যা হিসেবে আমরা বলতে পারি হচ্ছে কি 3 কে। এখন তোমাদের অনেকের কাছেই মনে হতে পারে যে সকল বিজোড় সংখ্যায় কি ভাই আমাদের মৌলিক সংখ্যা? কারণ তুমি একটা জিনিস খেয়াল করো যে 3, 5, 7, তারপরে হচ্ছে গিয়ে 9। এখন দেখো 3, 5, 7, তিনটাকেই তুমি কিন্তু 3, 5, 7 কিংবা 1 দিয়ে ভাগ করতে পারবা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে গেলেই দেখবে যে হচ্ছে না। বাট তুমি 9কে, তুমি কিন্তু 9কে অনেক ভাগে ভাগ করতে পারবা। 9কে তুমি 9 দিয়ে ভাগ করলে 1 পাবা, 9কে তুমি 9 দিয়ে 1 দিয়ে ভাগ করলে তুমি 9 পাবা, 9কে তুমি 3 দিয়ে ভাগ করলে কত পাবা? 9কে তুমি 3 দিয়ে ভাগ করলে 3 পাবা। ঠিক আছে, তার মানে এই যে 9কে 9 এবং 1 ছাড়া আরেকটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে পারতেছি 3, এই জন্য 9 কিন্তু আমাদের
মৌলিক সংখ্যা না, নয় হচ্ছে আমাদের একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, তার মানে যে সকল সংখ্যা মৌলিক সংখ্যা না, সেগুলোকে আমি কি বলতে পারি, যৌগিক সংখ্যা হিসেবে বলতে পারি। ঠিক আছে, তার মানে 9 কিন্তু আমাদের এই লিস্টে থাকতেছে না, 9 কিন্তু আমাদের লিস্টে থাকতেছে না। তারপর মনে করো 11, 13, এবার মনে করো 15 বললাম, 15 কি মৌলিক সংখ্যা? 15 কিন্তু মৌলিক সংখ্যা না, 15 হচ্ছে যৌগিক সংখ্যা। সো এভাবে করে যে নাম্বারস গুলা ওই নাম্বার এবং 1 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ডিরেক্ট বিভাজ্য যায় না, তাদেরকে আমি কি বলতে পারি, মৌলিক সংখ্যা। ঠিক আছে, ওকে। এবার আসো সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বারস। কি নাম্বারস? সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বারস। ঠিক আছে, সহমৌলিক সংখ্যা কিংবা কোপ্রাইম নাম্বারস। এখন সহমৌলিক সংখ্যা মানে কি? যে সকল সংখ্যা, মানে দুইটা সংখ্যা নিবা, এই দুইটা সংখ্যার মধ্যে কমন উৎপাদক থাকতে হবে 1। এখন মনে করো আমি দুইটা সংখ্যা নেই, যে 8 আর 9। ঠিক আছে, আমি যদি দুইটা সংখ্যা নেই 8 আর 9, ঠিক আছে, একটা নিলাম 8, একটা নিলাম 9। ঠিক আছে, এখন 8 আর 9কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি বা এটাকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র করার ট্রাই করি, তাহলে আমি কি পাবো বলো তো? আমি পাবো 1 × 8, তারপর পাবো 2 × 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এই যে গুণনীয়কগুলা বাইর করি, গুণনীয়কগুলো তাহলে কি আসতেছে? 1, 2, 4, 8, তাই না? এই হচ্ছে আমাদের গুণনীয়ক আসলো। এবার 9কে চিন্তা করো, 1 × 9। ঠিক আছে, 9কে তো আর কি লেখা যায়? 3 × 9, 3 × 3, তাই না? তাহলে আমি 9 এর ক্ষেত্রে পাচ্ছি কি 1, 3, 9। তাহলে এখন এই দুইটা যে তুমি গুণনীয়ক বের করলা, একটা হচ্ছে তোমার 8 এর জন্য, আর একটা হচ্ছে তোমার 9 এর জন্য। তাহলে এই দুইটার মধ্যে কমন উৎপাদক কি আছে বা কমন গুণনীয়ক কি? একটাই না, 1। তাহলে যে সকল সংখ্যার মধ্যে যে উৎপাদকগুলো তুমি বিশ্লেষণ করে পাবা বা তুমি গুণনীয়ক যেগুলোকে বিশ্লেষণ করে পাচ্ছ, সেখানে যদি উভয়ের মধ্যে একটা কমন উৎপাদক থাকে এবং সেটা যদি 1 হয়, তাহলে ওই দুইটা নাম্বারকে আমি পরস্পর কি বলতে পারবো? পরস্পর সহমৌলিক বলতে পারবো বা কোপ্রাইম নাম্বার বলতে পারবো। দ্যাট মিনস আমার দুইটা নাম্বার থাকতে হবে এবং এই দুইটা নাম্বারের মধ্যে 1 ছাড়া আর কোনো কমন উৎপাদক থাকবে না। 1 ছাড়া আর কোনো কমন উৎপাদক থাকবে না। মনে করো এখানে 1 কমন উৎপাদক পাইলা, পরে তুমি 2 মনে করো কোনোভাবে পাইছো, তাহলে কিন্তু ওটা সহমৌলিক না। সহমৌলিকের জিনিসটাই হচ্ছে যে দুইটা নাম্বারের গুণনীয়কের মধ্যে বা উৎপাদকের মধ্যে 1 বাদে আর কোনো কমন ফ্যাক্টর নাই। তাদেরকে আমি কি বলবো? তাদেরকে হচ্ছে আমি বলবো হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। তাদেরকে আমি কি বলবো? সহমৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা এই পেজের মধ্যে আরো দুইটা পড়ে ফেলি। আমাদের আর বাকি হচ্ছে আর দুইটা। আচ্ছা, এগুলোকে একটু ছোট করি তাইলে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা আরো দুইটা পড়বো। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা পড়বো হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। ঠিক আছে, একটা হচ্ছে কি মূলদ সংখ্যা, আরেকটা আমি পাচ্ছি হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই মূলদ অমূলদ নিয়ে অনেকের গ্যাঞ্জাম লাগে। এই মূলদ আর অমূলদ নিয়ে অনেকের গ্যাঞ্জাম লাগে। সো তোমাদের মূলদ আর অমূলদ নিয়ে যাদের গ্যাঞ্জাম লাগে, তারা এখন একটু ভালো মতো দেখার ট্রাই করো। ঠিক আছে, যাদের মূলদ অমূলদ নিয়ে গ্যাঞ্জাম লাগে, তারা হচ্ছে কি এখন একটু ভালো মতো দেখার ট্রাই করো। আসো, এবার মূলদ সংখ্যা কারা? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি চাইলে p/q আকারে প্রকাশ করতে পারবা। যে সকল সংখ্যাকে তুমি চাইলে p/q আকারে প্রকাশ করতে পারবা, যেখানে q এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে এবং p আর q উভয়ই বাস্তব সংখ্যা থেকে বিলং করতে হবে। তার মানে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p আর q দুইজনকেই বাস্তব সংখ্যা থেকে বিলং করতে হবে এবং q কে কখনো 0 সমান সমান হতে দেওয়া যাবে না। কারণ q যদি 0 হয় তাহলে p/0 মানে কি? অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড টার্ম হয়ে যাচ্ছে।
তাহলে মূলদ সংখ্যা হিসেবে আমরা কখনো এই যে কিউকে 0 বলতে পারবো না। দ্যাট মিনস তুমি একটা ভগ্নাংশ আনতে পারতেছো, যে ভগ্নাংশের মধ্যে যেমন মনে করো হাফ নিলা, যেমন মনে করো আমরা যদি হাফ নেই, হাফ বলতেছি, মনে করো আমরা যদি 2 নেই, মনে করো আমরা হচ্ছে একটা নাম্বার পাইলাম 2, ঠিক আছে, 2 বলতেছি 4/2। তাহলে এখানে তুমি এখন দেখো 4 হচ্ছে আমাদের পি, 2 হচ্ছে আমাদের কি কিউ, এবং 4 2 বা 2 4 দুইটাই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা থেকে বিলং করে। এবং এই যে 2 ইজ নট ইকুয়াল টু 0, যেটা হচ্ছে আমাদের এই শর্তকে ফিল আপ করতেছে। তাহলে এই যে 4/2 এটা হচ্ছে আমাদের একটা কি, একটা মূল সংখ্যা হয়ে গেল না? এটা কি আমাদের একটা মূল সংখ্যা হয়েছে? তার মানে 4/2, ঠিক আছে, এটা কিন্তু একই সাথে একটা মূলদ সংখ্যা। তারপর এখান থেকে তুমি 4/2 কে কাটাকাটি করলে কিন্তু 2 পাচ্ছ, তাহলে 2 ওই দিক দিয়ে আমরা আবার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। ওকে, তারপর আমরা যদি বলি যে 2/4, আমরা যদি বলি 2/4, তাহলে এখানেও তো সেম, এখানে তো 4 এখন নট ইকুয়াল টু 0, তার মানে যে 2/4 বা হাফ আসবে কাটাকাটি করলে, এটাও হচ্ছে আমাদের একটা কি মৌলিক সংখ্যা। এটাও কিন্তু আমাদের একটা কি মৌলিক বলতেছে, এটাও কিন্তু আমাদের একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারতেছি। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা শর্ত গেল। এবার আমরা মূলদ, আচ্ছা, মূলদ সংখ্যাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? মূলদ সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দিয়ে। মূলদ সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে? প্রকাশ করি হচ্ছে কিউ দিয়ে। আর অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে আমরা প্রকাশ করবো হচ্ছে কিউ প্রাইম দিয়ে। আর অমূলদ সংখ্যা কারা ভাইয়া? অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা না, যে সকল সংখ্যাকে তুমি p বা q আকারে প্রকাশ করতে পারবা না, ঠিক আছে। যেমন মনে করো আমরা যদি বলি যে √5, ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে মনে করো হচ্ছে গিয়ে √5, √5 মানে, আচ্ছা √5 না √2 দিই, মনে করো আমরা লিখলাম হচ্ছে গিয়ে √2 মানে হচ্ছে 1.414। তাহলে এই যে √2, একে কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারতেছি না, ঠিক আছে, একে কিন্তু আমরা আচ্ছা ওয়েট, এখানে আর তো না, তো আর হবে না, এটা হবে আমাদের জেড, এটা হবে আমাদের হচ্ছে গিয়ে জেড, ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের জেড, ঠিক আছে, পূর্ণ সংখ্যা হতে হবে, বাস্তব সংখ্যা না, পূর্ণ সংখ্যা, জিরো সহ সকল পূর্ণ সংখ্যাকে আমরা হচ্ছে গিয়ে সরি কি বলতেছি, হ্যাঁ পূর্ণ সংখ্যা, তাহলে জেড, জিরো সহ সকল পজিটিভ এবং নেগেটিভ নাম্বার যেটাকে আছে সেটাকে তো আমরা কি বলতে পারি, জেড দিয়ে প্রকাশ করতে পারি, বাস্তব স্বাভাবিক সংখ্যা দিয়ে আরে কি বলতেছি, পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। তো অমূলদ সংখ্যা হচ্ছে এরকম একটা নাম্বার যেটাকে আমি কোনোভাবে p/q আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। তো এজন্য হচ্ছে আমি এই যে √2, এটা হচ্ছে আমাদের একটা কি, √2 এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। তো √2 কে আমি হচ্ছে অমূলদ সংখ্যা হিসেবে আখ্যায়িত করতে পারি। এরকম করে মনে করো যে আমাদের কাছে হচ্ছে ইয়া আছে, যে মনে করো যে পাই মানে হচ্ছে আমাদের 3.1416159.265, ঠিক আছে, এরকম মনে করো আমাদের পাইয়ের মান। তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমরা বাস্তব সংখ্যা যখন পড়ছিলা জেনারেল ম্যাথে, তখন তোমরা কি পৌনঃপুনিক নিয়ে আলোচনা করছিলা কিনা? পৌনঃপুনিক নিয়ে আলোচনা বা তোমাকে পড়াইছিল কিনা জানি না। তো পৌনঃপুনিক মানে কি জানো? পৌনঃপুনিক মানে হচ্ছে, তোমাদেরকে যদি আমি একটু ডেমো দিই, পৌনঃপুনিক মানে হচ্ছে সেটা এরকম যে দেখো, এই যে 1 পয়েন্ট মনে করো আছে 21, 21 21 21 21, এটা হচ্ছে মনে করো যদি চলমান থাকে, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে পৌনঃপুনিক দিয়ে এভাবে যে 1.21, ঠিক আছে, এই 21 দুইটার উপর আমি দুইটা ফোঁটা দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে আমাদের পৌনঃপুনিক টার্ম হয়ে গেল না? এই যে পৌনঃপুনিক যে টার্মগুলো আছে এগুলোকেও কিন্তু আমি বলতে পারি, মূলদ সংখ্যা হিসেবে আখ্যায়িত করতে পারি, যেগুলো আমাদের পৌনঃপুনিক টার্ম, ঠিক আছে। পৌনঃপুনিক যে টার্মগুলো আছে বা পৌনঃপুনিক যে সংখ্যাগুলো আছে এক কথায়, সেগুলোকে আমি হচ্ছে মূলদ সংখ্যা হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস লিখে নিতে পারি, একটা ভালো জিনিস মনে পড়ছে, ভুলে গেছিলাম বলতে, সরি কি করলাম, দেখো, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখো বলতে পারি যে পৌনঃপুনিক যাদের মধ্যে থাকে, পৌনঃপুনিক বানানো জানি না, পৌনঃপুনিক থাকলে তা হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে, পৌনঃপুনিক থাকলে তা আমাদের হচ্ছে মূলদ সংখ্যা। তো পৌনঃপুনিক থাকা মানে কি, মনে করো আছে হচ্ছে যে 1.21 ডট ডট, ঠিক আছে, তারপরে 1.34 ডট ডট, তাহলে পৌনঃপুনিক যেখানে আছে সেখানে আমি কি মূলদ সংখ্যা পাচ্ছি। আর যেখানে পৌনঃপুনিক নেই, যেমন 3.141592663332795 এই যে পাইয়ের যে নাম্বারটা, এই পাইয়ের নাম্বারে কিন্তু আমরা কখনো কোনো পৌনঃপুনিক পাই না, বিধায় এটা হচ্ছে আমাদের একটা কি
কি বলে অমূলত সংখ্যা। তারপর তুমি এই যে √2 যদি আমি আরো লিখি, √2 যদি আরো টার্ম লিখি, √2 হচ্ছে আমাদের কি আসতেছে 1.41421366562। তার মানে দেখো এটাও কিন্তু আমাদের কোনো পৌনঃপুনিক আসতেছে না। তার মানে এটা এইভাবে মনে রাখতে পারো তুমি, মূলদের ক্ষেত্রে অবশ্যই p/q, এটা তো আমাদের মেইন জিনিস। p/q একটারে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা, এটারে পারবা না, ঠিক আছে? এটারে পারবা আর অমূলদকে তুমি পারবা না। আর এটাও তুমি খেয়াল করতে পারো যে পৌনঃপুনিক সম্বলিত যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা ক্ষেত্রে কিন্তু কখনো আমাদের কি আসতে পারে না, এই যে পৌনঃপুনিক টার্মটা আসে না, বিধায় আমি কিন্তু এগুলোকে অমূলদ সংখ্যা বলতে পারি, ঠিক আছে? আমি এদেরকে অমূলদ সংখ্যা তখন বলতে পারি। আচ্ছা, এখন আমরা যদি এভাবে বলি যে আমাদের মূলদ সংখ্যার সেট, আমাদের মূলদ সংখ্যা কই লিখবো, মূলদ সংখ্যার সেট জায়গায় তো নাই ভাইয়া। আচ্ছা ওয়েট, যদি মনে করো আমি যদি এখন মূলদ সংখ্যা সেট লিখতে চাই, কিউটা আসতেছে হচ্ছে দেখো p/q এই আকারে থাকতে হবে, p/q এই আকারে থাকতে হবে, p/q such that p and q belongs to z and q not equal to কি 0। এটা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যার জন্য সেট, এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার সেট p/q টার্মটা। আর কি বলে such that p এবং q, যেন p এবং q পূর্ণ সংখ্যা থেকে আসছে এবং কিউ কখনো 0 সমান হতে পারে না। আর আমি যদি এখন অমূলদ সংখ্যাকে বলি, তাহলে অমূলদ সংখ্যা কারা হবে? অমূলদ সংখ্যাকে আমি যদি বলি যে কিউ বার বা কিউ প্রাইম, সেটা হবে দেখো, সেটা হবে হচ্ছে আমাদের এক্স মানে হচ্ছে একটা অমূলদ সংখ্যা যেটা আমাদের p/q এর সমান হবে না, p/q আকারে প্রকাশ করতে পারবো না, যেখানে x such that বাস্তব সংখ্যা p and q such that আমাদের z বা পূর্ণ সংখ্যা, যেখানে q not equal to 0। এক কথায় আমরা কিউ সেট থেকে যদি কিউ প্রাইম হচ্ছে গিয়ে আমরা এমন একটা সেট, যেই সেট থেকে যদি আমি কিউ সেটকে বাদ দেই, কিউ সেট থেকে বাদ দেই, তাহলে কিন্তু আমি পাবো হচ্ছে আমাদের মানে কিউ প্রাইম সেট, ঠিক আছে? মানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুইটা সংখ্যা তো হচ্ছে গিয়ে আমাদের মানে দুইটাই তো পার্ট। সংখ্যাকে আমি যদি দুইটা পার্ট করি, একটা আসবে আমাদের মূলদ পার্ট, একটা হবে আমাদের অমূলদ পার্ট। তাহলে আমি যদি অমূলদটা বের করতে চাই বা এরকম কিউ প্রাইমটা বের করতে চাই, তাহলে কিউ থেকে বা কিউ প্রাইমের যে সেট আছে সেখান থেকে যদি আমি কিউব সেটটাকে বাদ দেই, তাহলে তো আমি কিউ প্রাইম সেট পাবো। বা আমাদের টোটাল যে সেট আছে, দেখো এক্স নট ইকুয়াল টু p/q, ব্যাপারটা ভালো মতো বুঝছো, তোমাদেরকে আরো ভালো মতো বোঝাই, একটা এক্সট্রা পেজ নেই। একটা হচ্ছে মৌলিক সংখ্যা আছে আমাদের কিউ, হ্যাঁ, তো কিউটাকে আমি বলতেছি হচ্ছে p/q such that p এবং q দুইটাই আমাদের আসতেছে পূর্ণ সংখ্যার যে সেট আছে পূর্ণ সংখ্যার সেট থেকে, এবং q নট ইকুয়াল টু 0, রাইট? এটা তো আমরা বুঝলাম, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যার জন্য। আর অমূলদ সংখ্যার জন্য আসতেছে আমাদের কি, তাহলে আমাদের টোটাল নাম্বার কিন্তু বাস্তব সংখ্যা, ঠিক আছে? আমাদের টোটাল যা আছে সব কিন্তু বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা থেকে আমি যদি বাস্তব সংখ্যার যে সেট সেখান থেকে আমি যদি কিউ সেটকে বাদ দিয়ে দিই ডিরেক্ট, তাইলে তো আমি কিউ প্রাইম সেট পাবো, অমূলদ সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। কারণ সংখ্যা জগৎকে যদি আমি র্যান্ডমলি বা প্রধানভাবে দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তাহলে পুরা বাস্তব সংখ্যা সেট থেকে আমি যদি কিউ সেটকে বাদ দিই তাহলে কিউ প্রাইম সেট পাবো। আর ওইভাবে যদি না দেখো তাহলে হচ্ছে কিউ প্রাইম সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এক্স এমন একটা ভ্যালু যেটা নট ইকুয়াল টু p/q, মানে এক্স এর ওই মানটাকে বা এক্স কে আমি p/q আকারে প্রকাশ করতে পারতেছি না, whereas p এবং q দুইটাই আমাদের পূর্ণ সংখ্যা থেকে আসতেছে, q কখনো 0 সমান হবে না, এবং and এই যে x, এই xটা বিলং করবে হচ্ছে আমাদের রিয়েল নাম্বার থেকে। তাহলে রিয়েল নাম্বারের এমন কিছু সংখ্যা যেগুলোকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না,
যেখানে পি কিউ দুইটাই পূর্ণ সংখ্যা থেকে আসবে এবং কেউ কখনো 0 সমান হবে না, সেগুলোকে আমি কি বলতে পারি? অমূলদ সংখ্যার সেট বলতে পারি। তাহলে এমন কিছু সংখ্যা যেটার আমাদের বাস্তব সংখ্যা থেকে আসবে, এমন কিছু সংখ্যা যেটা আমাদের বাস্তব জগতের সংখ্যা থেকে আসবে, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তারা বাদে যারা থাকবে সবাইকে তো পি বাই আকারে প্রকাশ করতে পারবো। এই জন্য তারা হচ্ছে আমার কিউ। তাহলে বুঝছো কিউ সেট আর কিউ নট সেটের কাহিনী কি? তাইলে আমি জিনিসটাকে এভাবে বলতে পারি, যারা সেট পড়ছো, যে তাহলে বাস্তব সংখ্যা তাহলে কারা হবে ভাইয়া? বাস্তব সংখ্যা হবে আমাদের কিউ সেট, কিউ বার সেটের ইউনিয়ন। দ্যাট মিনস মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, কমন আনকমন সবাইকে তো আমি কি বলি, যে এটা কি বলে? ইউনিয়ন বলি না সেটে? ইউনিয়ন, যে দুইটা সেটের মধ্যে কমন আনকমন যা যা আছে সবাই আছে এর মধ্যে। তাহলে বাস্তব সংখ্যার যে সেট, এই যে এটা যদি বাস্তব সংখ্যার সেট হয়, বাস্তব সংখ্যার সেট হচ্ছে মৌলিক সংখ্যা এবং যারা মৌলিক বলতেছি বারবার, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যে কমন আনকমন মিলাই ইউনিয়ন আছে, সেটার পুরা সেটটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। আমি তোমাদের সাথে একটা কথা বলি, শোনো। মাঝে মাঝে কি হয়, আমরা যখন তোমাদেরকে পড়াই তখন অনেক কিছু স্লিপ অফ টাঙ্গে বের হয়। যেমন আমি কিন্তু একটু আগে মানে আমার নিজের অজান্তে আমি কিউকে মৌলিক সংখ্যা বলতেছিলাম কেন জানো? তো এটা হচ্ছে স্লিপ অফ টাং, বের হয়ে যায় মুখ দিয়ে, মানে কথার ফ্লোতে জিনিসটা হচ্ছে যে বের হয়ে যায়। বাট এটা মানে কিন্তু এটা না যে আমি বলতেছি এটা আমাদের মৌলিক সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা। সো মূলদ সিমিলার, তো মানে মুখ দিয়ে বের হয়ে যায়, একে স্লিপ অফ টাং বলে। এবং এটা খুবই মুদ্রা দোষ, এই মুদ্রা দোষটা আমার আছে। আমি কথা বলতে গেলে অনেক সময় হচ্ছে গিয়ে নট রিলেটেড এরকম হচ্ছে গিয়ে কিছু কথা বলি, ঠিক আছে? বাট এটার জন্য আমি তোমাদের কাছে এক্সট্রিমলি সরি জানাচ্ছি। বাট একটু যদি লাইনে থাকো তাহলে হচ্ছে তো অবশ্যই বুঝবা যে কিউ হচ্ছে আমাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস, যাকে আমরা ইংলিশে বলি রেশনাল নাম্বারস, আর কিউ হচ্ছে আমাদের ইররেশনাল নাম্বারস। ঠিক আছে, ইররেশনাল নাম্বারস। বুঝছি। এগুলা হচ্ছে আমাদের খুব ভালো কিছু বেসিক গেল, খুবই ভালো কিছু বেসিক গেল আমাদের মূলদ, অমূলদ, আর আরো অনেকগুলো সংখ্যা দেখলাম, মৌলিক, সহমৌলিক, ধনাত্মক, ঋণাত্মক, ঠিক আছে, স্বাভাবিক, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, অনেক কিছু কিন্তু আমরা দেখার ট্রাই করলাম। ওকে ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে মূলদ, অমূলদ, সূচক রিলেটেড কয়েকটা সূত্র দেখে আমরা আমাদের চ্যাপ্টারটা বেসিক্যালি শুরু করব। ঠিক আছে, সূচক থেকে তোমরা যারা জেনারেল ম্যাথের সূচক পড়ছো, চ্যাপ্টারটা পড়ছো, মানে চ্যাপ্টার 4 পড়ছো, তারা কিন্তু কিছু বেসিক সূত্র ভাইয়া সবাই জানো। আসো আমরা একটা একটা করে বেসিক সূত্র দেখবো। এগুলো নিয়ে আমরা অত ডিপলি আলোচনা করব না, ঠিক আছে, জাস্ট আমরা লিখে রাখবো। 1 নম্বরে আমরা একটা সূত্র জানি যে আমাদের এ যদি যে কোনো একটা নাম্বার হয়, তার উপর যদি পাওয়ার 0 হয়, একে আমরা কি বলতে পারি? a to the power 0 is equal to 1 বলতে পারি। ঠিক আছে, ওকে। তারপর আমরা যদি এরকম দেখি যে a to the power -n, আমি র্যান্ডমলি বলতেছি, যে কটা মাথায় আছে, যেগুলি মাথায় আসবে না সেগুলি বই থেকে দেখে নেব না। তো a to the power -n মানে কি 1/a to the power n, এটা তো তোমরা সবাই জানো। তারপরে আমরা যদি এরকম দুইটা নাম্বার দেখি যে একটার পাওয়ার a to the power m আর একটার পাওয়ার হচ্ছে a to the power n, তাহলে ভিত্তি সমান হলে পাওয়ার ভাইয়া যোগ হয়, ভিত্তি সমান হলে পাওয়ার যোগ হবে। এখান থেকে আমরা লিখতে পারি a to the power m plus a to the power n। ওকে, তারপরে আমরা এভাবে বলতে পারি যে মনে করো যদি এরকম থাকে যে a to the power m into a to the power n, তাহলে এখানে আমাদের যদি ভিত্তি সমান পাওয়ার যোগ করব, তো m plus minus n, এখান থেকে আসতেছে m minus n। বুঝছি। আচ্ছা, তারপরে আমাদের আরো সূত্র আছে, যেমন করে যদি এখন ভাগেরটা দেখে যে a to the power m divided by a to the power n, তাহলে ভিত্তি সমান থাকলে যখন ভাগ করব তখন আমাদের পাওয়ারগুলো নেগেটিভ হয়ে যাবে। পাওয়ারগুলো কি হয়ে যাবে? পাওয়ারগুলো নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে m is greater than n, ঠিক আছে, m is greater than n। তারপরে হচ্ছে কি আমরা 6 নম্বরে যদি দেখি যে a to the power m divided by a to the power minus n, তো এটা অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি? a to the power m minus n, তাহলে a to the power m plus n।
এই এ টু দি পাওয়ার এম এটাকে যদি আমি এখন ভাঙায় নর্মালি লিখি, যে 6 নাম্বারটাকে যদি আমি আরেকটু ডিসক্রাইব করে লিখি যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস এন। তো এ টু দি পাওয়ার মাইনাস এন কে আমরা কি লিখতে পারি, মানে দেখো এখান থেকে আমরা লিখতে পারি না যে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এন, বলা যায় না? তাহলে বলা যদি যায় তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে এ টু দি পাওয়ার এম আর এটুকে লিখতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার এন। এটা কিন্তু আবার আমাদের গুণের সূত্রে চলে যাচ্ছে, এই জন্য আমাদের এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে গেল, যে এটাই বের করলাম আবার। ওকে, তারপর মনে করো আমাদের কাছে আরো কি সূত্র আছে এ টু দি পাওয়ার এম এরকম থাকতে পারে না, পাওয়ারের উপর পাওয়ার, তখন পাওয়ার পর কি হবে, পাওয়ার পর তখন আমাদের সিম্পলি এরকম গুণ হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম এন হয়ে গেল। ঠিক আছে, তারপর মনে করো যদি আমাদের কাছে আরো কিছু মহা গুরুত্বপূর্ণ সূত্র টাইপের থাকে, যে মনে করো আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, কি সূত্র আছে একটু মনে করি, আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, মনে করো যে তোমরা তো এটা জানো যে রুট ওভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তারপরে কিউব রুট অফ এ, এটা মানে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 1/3, আবার ফোর্থ রুট অফ এ, এটা মানে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 1/4। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এন রুট অফ এ, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 1/n, এভাবে লেখা যায়, তাই না? এভাবে তো লেখা যায়। তারপরে আমরা এভাবে লিখতে পারি যে দেখো এন এ টু দি পাওয়ার nth রুট অফ, আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম যে nth রুট অফ এ টু দি পাওয়ার n মনে করো লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো একটু বুঝছো না, দেখি তো আর কোনো এক্সট্রা সূত্র বাকি আছে কিনা। আমার ভাই সূত্র সব মনে নাই, তো আমি হচ্ছে একটু দেখে নিই যে আমি কোনো সূত্র বাদ দিছি নাকি। ঠিক আছে, আমি একটু দেখে আমি কোনো সূত্র আদৌ বাদ দিছি নাকি। আমার মনে হয় না আমি আর কোনো সূত্র বাদ দিছি। আচ্ছা, এটুক তো বুঝছো, দেখা যেতেছে এটুক তো বুঝছো না ভাইয়া, এটুক তো বুঝছো। এগুলো হচ্ছে মনে করো আমাদের মূল কিছু সূচক টাইপের সূত্র আর কি, ঠিক আছে। এরপরে আসো সূচক, আচ্ছা সূচক সমৃদ্ধ সূত্র আমরা এখানেই দেখে ফেলছি, ঠিক আছে। মূলদ অমূলদ সূচক, আচ্ছা আচ্ছা এক কাজ করি, সূচক সম্পর্কিত সূত্র তো আমরা এই পেজে লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, এটারে এখানে কেটে দিই, এটা হচ্ছে আমাদের মূলদ সম্পর্কিত সূত্র, সূচক সম্পর্কিত সূত্র, ঠিক আছে। এটা আমাদের আসতেছে হচ্ছে সূচক সম্পর্কিত সূত্র, ঠিক আছে। মানে এখানে যেহেতু আমরা সব সূচক দেখে ফেলছি, এটা হচ্ছে আমাদের সূচক সম্পর্কিত সূত্রের কি বলে স্লাইড ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা দেখবো, আমরা দেখার চেষ্টা করব আমাদের কয় মিনিট হয়েছে। এরপরে হচ্ছে আমরা দেখা ট্রাই করবো 38 মিনিট না। এরপরে আমরা দেখব হচ্ছে মূলদ সূচক সম্পর্কিত সূত্র। এখানে হচ্ছে আমরা দেখব মূলদ ও অমূলদ সূচক, ঠিক আছে। এখানে আমরা দেখবো হচ্ছে মূলদ এবং অমূলদ সূচক। তো বিষয়টা কি, মূলদ আর অমূলদ তো আমরা সবাই বুঝলাম। মূলদ মানে হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়। তো আমরা হচ্ছে একটু ডিটেলসে আলোচনা করি। মনে করো আমাদের কাছে কোনো একটা নাম্বার দেওয়া আছে, মনে করো 2 দেওয়া আছে, হ্যাঁ, মনে করো 2 দেওয়া আছে। সো আমরা যদি লিখি যে মূলদ সূচক মানে কি, মনে করো আমি যদি লিখি 2 টু দি পাওয়ার হাফ, তাহলে এই যে পাওয়ারটা আছে এখানে, পাওয়ারটা হচ্ছে আমাদের কি মূলদ সূচক না? পাওয়ারটা এখানে কি, পাওয়ারটা হচ্ছে আমাদের এখানে মূলদ সূচক নাকি? পাওয়ারটা হচ্ছে আমাদের এখানে কি মূলদ সূচক, বুঝছো? আচ্ছা, তো 2 টু দি পাওয়ার হাফ এটা তো মূলদ সূচক হওয়ার কথা না। আমি যদি আচ্ছা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো 2, ঠিক আছে। 2 এর উপর আমাদেরকে হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ধনাংশ না। ধনাংশ হইলে তো সেটা ভগ্নাংশকে আবার সামনে নিয়ে আসলে তো আবার অমূলদ সংখ্যা হয়ে যায়, এটা তো ভুল। তো
মূলদ সূচক মানে কি? আমরা যদি মূলদ সূচক লিখি, মূলদ সূচক, মূলদ সূচকটা হচ্ছে যে প্রথমত আসতে হবে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হচ্ছে, আমরা যদি আসে মূলদ সংখ্যায়, মূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি তাদেরকে আমি কি বলি? মূলদ সংখ্যা বলি। আর তাহলে মূলদ সূচক কি হবে? মূলদ সূচক কি হবে? মনে করো যদি এরকম একটা নাম্বার লিখি যে কি লেখা যায়, যদি লিখি যে 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব, 2 টু দি পাওয়ার 3 বললাম। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 না লিখে 2 টু দি পাওয়ার 5 বলি, বেশি বাড়াই লিখি 2 টু দি পাওয়ার 5। তাহলে এই যে 5 আছে না, এই যে 5টা, এই 5টা কি? 5টা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, নাকি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে আমাদের 0 থেকে বড়। তাহলে এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি একটা ভিত্তির ওপর পাওয়ার হিসেবে থাকে, তখন আমি তাকে বলবো হচ্ছে কি? মূলদ সূচক। একটা ভিত্তি 2, হ্যাঁ, এই ভিত্তি 2 এর পাওয়ার দিতেছি 5, তো 5 হচ্ছে আবার আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা আমি হচ্ছে গিয়ে 0 অপেক্ষা বড় বলতে পারি। তো এরকমই যদি আমাদের একটা পাওয়ার হয়, পাওয়ারটাকে আমি বলবো হচ্ছে মূলদ সূচক। তাহলে এটা যদি মূলদ সূচক হয়, তাহলে অমূলদ সূচক কি? মনে করো আমি ওই 2 রাখলাম, 2 এর উপরে দিলাম √5, 2 দিলাম, 2 এর উপর দিলাম হচ্ছে √5। এখন তুমি যদি 2√5 বলো, এটার ভ্যালু আসতেছে 4.711, ঠিক আছে? যদি এরকম আসে 4.711, তাহলে 2 এর উপর যেই পাওয়ারটা আমি দিছি, 2 এর উপর আমি যেই পাওয়ারটা দিছি, এই পাওয়ারটার কারণে যদি আমাদের ফলাফল অমূলদ আসে, তাইলে এটা আমাদের একটা অমূলদ সূচক। ভিত্তি বা বেজের উপর আমি যে পাওয়ারটা দিব, ওই পাওয়ারটা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমি তাকে মূলদ সূচক বলতেছি, তাই না? মূলদ সূচক বলতেছি। আর 2 এর উপর যে পাওয়ার, এই পাওয়ারটা যদি আমাদের একটা অমূলদ সংখ্যা হয়, বা পাওয়ারটা যাই হোক না কেন, যদি আমাদের রেজাল্টটা আসে অমূলদ, তাহলে আমি এই যে সূচক পাচ্ছি, এই সূচককে আমি বলবো হচ্ছে তখন অমূলদ সূচক। তাহলে যেই সূচকের জন্য রেজাল্ট অমূলদ আসে, তাকে অমূলদ সূচক বলা হয়। আর যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আমাদের পাওয়ার হিসেবে থাকে, তখন আমি তাকে মূলদ সূচক বলবো। তো মূলদ সূচক, অমূলদ সূচক, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? মূলদ সূচক, অমূলদ সূচক, আশা করি তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারছো। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সমস্যাবলী বা ম্যাথ সলভিং এ। তা আমরা এই ক্লাসে মোটামুটি 10টার মতো ম্যাথ দেখবো, ঠিক আছে? আমরা এই ক্লাসে মোটামুটি 10টার মতো ম্যাথ দেখবো। আর আমাদের টোটাল ম্যাথ সংখ্যা থাকবে 21টা, মানে 9.1 থেকে আমাদের ম্যাথ সংখ্যা থাকবে 21টা, যেটা 10টা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখবো, এবং বাকিগুলো দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? বাকি যে 11টা থাকবে। তাহলে ফার্স্টে বলছে মান বের করো 5 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 2। আচ্ছা, তা আমি যদি আবারও লিখি যে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 5 টু দি পাওয়ার n মাইনাস 2 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন দেখো, আমি যদি একটু 5 টু দি পাওয়ার n গুলাকে আলাদা করি, তাহলে এখানে থাকবে 5 টু দি পাওয়ার n, এখানে থাকবে 5 স্কোয়ার প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস 2, বুঝছো? আর এখানে আমি লিখতে পারি হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। বুঝতে পারছো? জাস্ট আমি আলাদা করলাম সবগুলোকে, এখন দেখো আমি উভয় পক্ষ থেকে 5 টু দি পাওয়ার n যদি কমন নেই, তাহলে এখান থেকে 5 টু দি পাওয়ার n চলে যাবে, এখানে থাকবে আমাদের 25, এখানে থাকবে হচ্ছে আমাদের 25 প্লাস এখানে থাকবে 35 5 টু দি পাওয়ার, আচ্ছা এখানে কি 5 ছিল নাকি? আচ্ছা যাই হোক, তো দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের 35 ইন্টু 5 টু দি পাওয়ার n কমন গেলে এখানে থাকে হচ্ছে আমাদের 1/25, রাইট? এখানে থাকবে হচ্ছে 1/25, আর নিচে হচ্ছে আমাদের কি 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে ভাই আমাদের 5 টু দি পাওয়ার n যদি কাটাকাটি যায়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি নেক্সট লাইনে যে 25 কমন এল আছে আমাদের, ম্যাথ ঠিক আছে? 5n টু 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে তো 25। ও আচ্ছা নাকি,
কি 35 ছিল? আমি যদি একটু কোয়েশ্চেনটা বের করি, আমাদের কি কোয়েশ্চেন ঠিক আছে? কোয়েশ্চেন তো আচ্ছা হোয়াটএভার, করতে থাকি, দেখি কি হয়। তো এখানে এর পরের লাইনে আমরা দেখো 25 35/25 ডিভাইডেড বাই 4 একটু বড় হয়ে গেছে। তাহলে আমরা যদি এখান থেকে লিখি 25, তাহলে 25 গুণ 25 কত? ক্যালকুলেটর। 25 গুণ 25 হচ্ছে 625 প্লাস 35 ডিভাইডেড বাই 4। তাহলে 660/25, 660/25 ইন্টু 1/4, তাই না? তাহলে এখান থেকে কত আসতেছে? 660/4 25 100। তাহলে কি এরকম কোনো 66/10 আসে? আমরা যদি একটু হিসাব করি আমাদের সব ঠিক আছে নাকি, আমরা একটা কাজ করতে পারতাম। জিনিসটা হচ্ছে, আচ্ছা আমরা আরেক পেজে যদি লিখি, কারণ এরকমটা অ্যান্সার আসার কথা না। 5 টু দি পাওয়ার n প্লাস 2, আমরা যদি আরেকবার লিখি 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। আচ্ছা এখান থেকে যদি আমরা একটু হিসাব করি 5n ইন্টু 5 স্কোয়ার প্লাস একে যদি লিখি 5 ইন্টু 7 5 টু দি পাওয়ার n মাইনাস, আচ্ছা 5 টু দি পাওয়ার n মাইনাস 2 4 ইন্টু 5 টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এবার দেখো 5 টু দি পাওয়ার n 5 স্কোয়ার প্লাস 7 ইন্টু এখানে 5 এর পাওয়ার আছে 1, তাহলে n মাইনাস 1 হবে। 5 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখলাম। তাহলে এখানে আসছে আমাদের 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। ঠিক আছে নাকি? ঠিকঠাক লিখতেছি তো? ঠিকঠাক তো লেখার কথা। ওকে, তাহলে পরের লাইনে আসতেছে আমাদের 5n 5 স্কোয়ার প্লাস 7 5 টু দি পাওয়ার n 1/5 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। আমরা যদি 5 টু দি পাওয়ার n কমন নেই, তাহলে এখানে থাকবে আমাদের 25 আর এখানে থাকে 7/5। এইরকম ভ্যালুজ আসতেছে কেন? একটু কেমন জানি পিকুলিয়ার টাইপের অ্যান্সার আসতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে কোয়েশ্চেনে ভুল ছিল আমার কোয়েশ্চেন লেখায় ভুল ভাইয়া। আচ্ছা কোয়েশ্চেন লেখায় ভুল না, অ্যাকচুয়ালি মনে করো যদি আমাদের এখানে অ্যাকচুয়ালি কি n-1 হওয়ার কথা, ঠিক আছে? এই যে 35 ইন্টু 5 টু দি পাওয়ার n-1 হওয়ার কথা, তাহলে আমাদের মেইন অ্যান্সারটা আসে। তো মনে করো আমাদের যদি n-2 থাকে, তাহলে এই টাইপের একটা অ্যান্সার আসবে, ঠিক আছে? এই টাইপের অ্যান্সারটা, তাহলে শেষ অ্যান্সার কি আসতেছে আমাদের 66/10, ঠিক আছে? তোমরা একটু বাসায় ট্রাই করবা, এটাই আমাদের ম্যাথ, ঠিক আছে? বাট তোমরা ট্রাই করবা হচ্ছে এই যে আমি লিখে দিই তোমাদেরকে, তোমরা হচ্ছে এটা বাসায় ট্রাই করবা। এটা হচ্ছে আমার টাইপিংয়ে ঝামেলা হয়েছে, কোশ্চেন টাইপিং বলতে লিখতে ঝামেলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে এখানে আসবে আমাদের n+2, ঠিক আছে, প্লাস 35। বুঝছো ভাইয়া? এটা হচ্ছে ভুল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয়েছে লিখতে আসলে এখানে n-1 হওয়ার কথা। তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করো, আর যদি কখনো n-2 আসে তাহলে এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার আসবে, এটাই আমি অ্যাকচুয়ালি বুঝতেছিলাম না। এটা হচ্ছে তুমি একটু বাসায় ট্রাই করবা, এটা একটু তোমরা বাসায় ট্রাই করবা। ওকে, ডু ইট ইউরসেলফ। ওকে, নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, সরল করতে বলছে আমাদেরকে, একটা সরলীকরণ, ঠিক আছে?
চলো সরলীকরণ আমরা করি। আমি কোশ্চেনটা আবার তুলতেছি তোমাদের জন্য, তোমাদের যদি দেখতে অসুবিধা হয়। 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1 তাহলে যখন এরকম তিনটা ব্রেকেট থাকবে, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, তখন অলওয়েজ তোমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে কাজ শুরু করবা, ঠিক আছে? ফার্স্ট ব্রেকেটের মধ্যে যা আছে না কেন ওই জিনিসগুলোকে হচ্ছে কি আগে কাজে আনবা। তাহলে এখানে কি আসছে -1 প্লাস এক্স কিউব, রাইট? এক্স কিউব, তাহলে এখানে আসছে আমাদের -1, সরি হ্যাঁ, -1 1 প্লাস এক্স কিউব, সরি -1, এখানে তো আগে এটারে চেঞ্জ করতে হবে। 1 মাইনাস এক্স কিউব আসলো, এবার বুঝছো? জাস্ট এই যে ভিতরের 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার -1, এটাকে আমি 1/1 টু দি পাওয়ার 1/1 মাইনাস এক্স কিউব লিখতেছি আর কি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, জিনিসটা হচ্ছে এরকম ছিল যে a টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/a, বুঝছো? এটাই লিখছে আর কিছু না। এরপরে আসো এখানে আমরা একটা কি করব, এখানে আমাদের একটা লসাগু করা উচিত। 1 মাইনাস এক্স কিউব, এখানে থাকবে 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1, রাইট? ওকে, তাহলে 1 মাইনাস, এখানে আমাদের 1 কি কি কাটা যাবে বলো তো? 1 আর -1 কাটা যাবে, তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই কি মাইনাস এক্স কিউব, আচ্ছা ব্রেকেট দাওটা ঝামেলা হয়েছে। এরপরে লাইনে কি লিখবো আমরা? যদি জাস্ট একটুকে উল্টায় দিই, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই মাইনাস এক্স কিউব, এখানে থাকবে একটা -1, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এখানে আবারও লসাগু করি, 1 মাইনাস এক্স কিউব, ঠিক আছে? এখানে হচ্ছে একটা মাইনাস ইনভার্স 1 থাকবে। তারপরে দেখো এক্স কিউব প্লাস আচ্ছা এটাও কি ঝামেলা হইতেছে নাকি দেখি তো একবার রিভিশন দিয়ে নিই। 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স কিউব -1, আচ্ছা ঠিক আছে। সো 1 মাইনাস এত 1 মাইনাস এক্স কিউব কেন লিখলাম? 1 মাইনাস এক্স কিউব, ঠিক আছে? আচ্ছা হইল 1 মাইনাস 1 ইন্টু, আমি যদি এখানে একটু লসাগু নেই, তাহলে 1 মাইনাস এক্স কিউব -1, বুঝলাম। ওকে, তাহলে 1 মাইনাস, এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব, তাহলে ওটুকে যদি আমি উল্টায় দিই তাহলে কি আসে? আমি উল্টাইছিলাম, হ্যাঁ আমি উল্টাইছিলাম। 1 মাইনাস এক্স কিউব উপরে যাবে, 1 মাইনাস এক্স, এখানে তো কিউব দিয়ে নেই না, এখানে একটা কিউব দিয়ে নেই, এটাই ঝামেলা হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে একটা যদি কিউব দিই তাহলে এখানে কিউব আসবে। ওকে, তাহলে উপরে থাকবে হচ্ছে 1, নিচে আসবে হচ্ছে এক্স কিউব। বুঝছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 1/x কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। হ্যাঁ, তাহলে অনেক বড় একটা কিউবের ম্যাথ আছে, চলো এটা আমরা সলভ করা শুরু করি। রুট ওভার, দেখো রুট ওভার এক্স টু দি পাওয়ার 5, এই টাইপের ম্যাথ যখন পাবা তখন একদম শেষের রুট থেকে শুরু করবা, মানে একদম শেষে যে রুটের মধ্যে আছে তাকে দিয়ে শুরু করবা। ওকে, তাহলে দেখো এখানে একদম শেষের রুটের মধ্যে আছে এক্স টু দি পাওয়ার 15, আর এখানে ছিল কি √5, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1/√5। ওকে, তাহলে এরপরে আমরা যাই। ওকে, দেন দেখো a টু দি পাওয়ার m টু a টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের কি a টু দি পাওয়ার mn, ঠিক আছে? তাহলে পাওয়ার গুলো গুণ হবে, তাহলে 15 × 1/5 কত? 15 × 1/5 হচ্ছে ডিরেক্ট 3 হবে, মানে x কিউব হবে।
তাহলে এখানে আসতেছে আমাদের 12, আর এখানে আমরা পাবো হচ্ছে এক্স কিউব। বুঝছো? এক্স কিউব। এর পরের লাইনে আমরা লিখতে পারি, পরের লাইনে আমি লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 5 হোল কিউব, আর এখান থেকে আমি পাচ্ছি কি রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 15। কেন? কারণ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। বুঝছো? তাহলে এভাবে এক্স টু দি পাওয়ার 15 আসলো। আচ্ছা, এবার আবার দেখো রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 15 আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি আমি একটু খেয়াল করো, হ্যাঁ, পরের লাইনে যদি আমরা লিখি, পরের লাইনে যদি আমরা লিখি বড় একটা রুট ওভার দাও, আর এখানে দাও এক্স টু দি পাওয়ার 15, মানে এই দুটার এবার হচ্ছে 3 5 15 দিয়ে গুণ করলাম। গুণ করে এখানে মনে করে লিখলাম এক্স টু দি পাওয়ার 15 ইন্টু হাফ এক্স টু দি পাওয়ার 15/2, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আসলে লেখো এক্স টু দি পাওয়ার 15 প্লাস 15/2, এভাবে লেখা যায় না? এক্স টু দি পাওয়ার 15 প্লাস 15/2 এভাবে লিখলাম যে এ টু দি পাওয়ার, ওর তো লিখছি তাই না, পাওয়ার পাওয়ার যোগ হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি? আমাদের কি আদৌ ঠিক আছে কিনা? ঠিক আছে, আমরা যে একটু রিভিশন দিই, আসো একটু রিভিশন দেই। আচ্ছা, এটা কি 12 ছিল নাকি 18 ছিল? 12 ছিল আই গেস। তো ছোট করে ফেলছি তো দেখতে ঝামেলা হইতেছে। এই 12 ছিল নাকি 18 ছিল একটু দেখে নিই কোশ্চেনগুলা। 12 ছিল নাকি 18 ছিল? ও আচ্ছা, ওটা তো 5 না, ওটা তো কিউব ছিল। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নে এক্স টু দি পাওয়ার 5। ওহো, এটা কিউব রুট। এটা তো এমন ভাবে লেখা হয়েছে, মানে এমন ভাবে লিখছি মনে হয় যেন এটা 3, তো 3 না, এটা তো কিউব রুট, এটা তো কিউব রুট, এটা তো কিউব রুট, কিউব রুট। আচ্ছা, এবার ঠিক হবে। তাহলে কোয়েশ্চেন বোঝা যায় না, বুঝছো? আমি এমন ছোট করে লিখছি পরে, মানে উল্টা পাল্টা লাগে। এটা হবে কিউব রুট, ঠিক আছে? এটা কিন্তু কিউব রুট, ওকে? একটু কিউব রুট হিসেবে লিখে রাখি, এটা কিন্তু কিউব রুট। এই যে কিউব রুট, মানে এটা কিন্তু এক্স টু দি পাওয়ার 5 এর পাওয়ার 3 না, এটা কিন্তু কিউব রুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট লাইনে কি আসবে? নেক্সট লাইনে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 15 ইন্টু 1/3। এটা কি আসতেছে? এটা আসতেছে আমাদের এক্স টু দি পাওয়ার 5 টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে আসতেছে আমাদের এক্স টু দি পাওয়ার 10, তাহলে এক্স টু দি পাওয়ার 10 ইন্টু হাফ, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? এবার মিলছে। কোয়েশ্চেনগুলো এমনভাবে লিখছি ছোট ছোট করে, মানে মিশে গেছে সব। ওকে, বুঝছো? তাহলে 3 নম্বর ম্যাথটা আশা করি বুঝতে পারছো। দেখো বুঝছো কিনা, ততক্ষণ আমি একটু পানি খেয়ে আসি। ওকে, চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। তারপরে বলছে সমাধান করো, ঠিক আছে? তারপর আমাদেরকে বলছে সমাধান করো একটা ম্যাথ। সমাধান করো মানে হচ্ছে এখান থেকে এক্স এর ভ্যালু বের করে এক কথায়। আসো শুরু করি। 4x কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু এক্স, হ্যাঁ? আর এই যে -2 টু দি পাওয়ার x - 1 আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। এটা এখানে যাবে প্লাস টু দি পাওয়ার x - 1, আর এখানে আমরা লিখবো হচ্ছে 3x প্লাস হাফ প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ। বুঝলাম? আচ্ছা, এরপরে কি লেখা যায়? এরপরে হচ্ছে কি লেখা যেতে পারে দেখো তো। আচ্ছা, এরপরে যদি আমরা এইভাবে লিখি 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু হাফ, এভাবে কি লেখা যায় না? এভাবে কি লেখা যায়?
এভাবে কি লেখা যায় কি না? লেখা যায়। তাহলে এরপরে লেখা যাবে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার হাফ প্লাস 3 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। কি হইল? আচ্ছা যাই হোক, ঠিক আছে, 3 টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, আচ্ছা এইবার আসো আমরা যদি এখানে কি করা যায় বলতো, এখানে যদি আমরা লসাগু করি, লসাগু নিতে পারি। যদি লসাগু নেই, 2 লসাগু নিলাম, ঠিক আছে। 2 লসাগু নিলে এখানে হবে হচ্ছে আমাদের 2 ইন্টু 2x প্লাস 2 ইন্টু মানে 2 টু দি পাওয়ার 2x আর কি, 2 ইন্টু 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x, ঠিক আছে। আচ্ছা, আর এই পাশে কি করা যায় একটু দেখি তো আমরা। 3 টু দি পাওয়ার x ইন্টু এটাকে লেখা যায় রুট ওভার 3, এটাকে লেখা যায় হচ্ছে রুট ওভার 3 প্লাস 3 টু দি পাওয়ার x ইন্টু 1 বাই রুট ওভার 3। ওকে, তাহলে এই পাশে দেখো লেখা যায় 2টা 2 টু দি পাওয়ার 2x আর একটা 2 টু দি পাওয়ার 2x, তাহলে হয়ে যাচ্ছে 3টা 2 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আর এই পাশে কি কি লেখা যায় দেখো তো। এই পাশে লেখা যায়, আমরা যদি একটু লসাগু করি, এই পাশে লেখা যায় হচ্ছে রুট 3, তাহলে লসাগু করলে আসবে হচ্ছে আমাদের 3 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x, যেখানে তুমি যদি 3 টু দি পাওয়ার x কমন নাও তাহলে তুমি একটা 4 হিসেবে পাচ্ছ এক্সট্রা। আচ্ছা কেমনে পাচ্ছ? 3 প্লাস 1, ওকে, ডিভাইড বাই রুট ওভার 3 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 4 ইন্টু 3 টু দি পাওয়ার x ডিভাইড বাই রুট ওভার 3। এই লেখা যায় না? বুঝছো? লেখা যায়, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা একটু ওই পাশে লিখি। তাহলে আমি কি কি পাইলাম? আমি পাইলাম হচ্ছে 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার 2x, আর ওই পাশে পাচ্ছি 4/√3 3 টু দি পাওয়ার x, ঠিক আছে। এরপরে আমরা কিভাবে লিখতে পারি যে আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x 4/√3 2/3। এই বুঝছো, 2 টু দি পাওয়ার 2x এর নিচে ওই 3x কে নামায় নিয়ে আসলাম, আর 4/√3, আর এই যে 3/2 এর পাশে আছে এটাকে আমি ওই পাশে ইন্টু নিয়ে গেলে কি উল্টা যাবে না 2/3 হিসেবে? ওটাই হয়েছে। আচ্ছা এবার দেখো উপরটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি হচ্ছে, আচ্ছা আবার লিখি, দেখো উপরে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার, তাহলে তো এটা 2 টু দি পাওয়ার 2x ই বোঝায়। আর নিচে লিখতে পারি 3 হোল স্কোয়ার x, এভাবে লিখতে পারি না আমরা? এভাবে লিখতে পারি। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি জিনিসটা হচ্ছে এরকম যে √3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার, এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায় না? এভাবে লেখা গেলে যে এইভাবে লিখলাম, এটা দেখো √3, বিষয়টা হচ্ছে যে √3 টু দি পাওয়ার x ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারছি হচ্ছে এভাবে √3 হোল স্কোয়ার সাথে একটা x গুণ, কেমনে? তাহলে আমরা যদি এভাবে লিখি যে 3 টু দি পাওয়ার 2x আর রুট ওভারের জন্য একটা হাফ আনি, তাহলে 2 2 কাটা গেলে কিন্তু আমাদের 3 টু দি পাওয়ার x ই বাকি থাকে, বুঝছো? তাহলে ওইভাবে আমরা লিখলাম যে
রুট ওভার 3 টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার 2 বা হোল স্কোয়ার আর কি, ঠিক আছে। আর এখান থেকে আমাদের আসতেছে 8 ডিভাইডেড বাই 3 রুট 3, 8 ডিভাইডেড বাই 3 রুট 3 আসতেছে। বা তুমি কি চাইলে এভাবে লিখতে পারো 2 কিউব ডিভাইডেড বাই রুট ওভার 3 হোল কিউব, এভাবে লিখতে পারো। তাহলে রুট ওভার 3 হোল কিউব মানে কিন্তু 3 রুট 3। কিভাবে কিভাবে মনে করো আমাদের কাছে আছে হচ্ছে রুট এ কিউব, তাহলে রুট এ কিউবকে আমরা লিখতে পারি রুটে 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 না, 3টা রুট হিসেবে লিখতে পারি, তোমরা সবাই জানো। তাহলে প্রথম 2টার জন্য আমি লিখতে পারি রুট এ স্কোয়ার, আরেকটার জন্য রুট এ বাকি থাকলে এখান থেকে আমি এ রুট এ এভাবে কিন্তু আনতে পারি। তার মানে রুট এ কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এ রুট এ, ঠিক আছে। যদি এরকমটাই হয় তাহলে তার পরের লাইনে আমরা কি লিখবো, তার পরের লাইনে আমরা লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার আচ্ছা এভাবে না দিই, এভাবে দিই, দাঁড়ো। এই দেখো 2 বাই রুট 3 টু দি পাওয়ার 2x এভাবে লেখা যায়, 2 বাই রুট 3 টু দি পাওয়ার 2x। তার মানে 2 টু দি পাওয়ার 2x হবে যে 2 টু দি পাওয়ার 2x 3 রুট ওভার 3 টু দি পাওয়ার 2x, রুট ওভার 3 টু দি পাওয়ার 2x মিললো। আচ্ছা আর ওই পাশে আছে আমাদের 2 বাই রুট ওভার 3 কিউব, তাহলে 2x। এখন দেখো এইটা আর এইটা, এই দুইটা কি আমাদের সেম বেজ না? মানে জিনিসটা হচ্ছে দেখতে এরকম, এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। এরকম হলে কিন্তু আমরা যদি পাওয়ার মানে বেজ যদি সেম হয় তাহলে কিন্তু আমরা এ টু দি পাওয়ার মানে যে পাওয়ার যে দুইটা আছে এই দুটাকে ইকুয়াল লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 2x ইজ ইকুয়াল টু 3, সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 3/2, বুঝছি? 3/2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3/2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3/2 এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, 3/2 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে নেক্সট ম্যাথে যাই। ওকে এটা আমরা কিভাবে সলভ করব? 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 এটাও সমাধান করতে বলছে। তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 x প্লাস 1 ইজ ইকুয়াল টু 36, রাইট? আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার প্লাস 27কে লিখতে পারি আমরা 3 এর কিউব দিয়ে x প্লাস 1 ইকুয়াল টু মনে করো 36 লিখলাম। এরপরে আসো আমি কি লিখতে পারি দেখো, 9 ইন্টু 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার এভাবে লেখা যায়। 9 ইন্টু 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার লেখা যায়। তারপর দেখো এখান থেকে লেখা যায় 3 টু দি পাওয়ার 3x প্লাস 3, রাইট? জাস্ট আমি এই যে 3 এর সাথে 3x প্লাস 3 একসাথে লিখলাম। এরপর দেখো 3 টু দি পাওয়ার x, আচ্ছা ওয়েট, 9 ইন্টু 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার। এখন দেখো আমি একে হচ্ছে আলাদা আলাদা করে এভাবে লিখতে পারি যে 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3x, বুঝছো? ওকে তাহলে আসলে হচ্ছে আমাদের 36। এরপরে লাইনে এভাবে লেখা যায় যে 9 ইন্টু 9, এখন আমরা 3 কিউবকে যদি আগে লিখি তাহলে আসবে আমাদের 27, আর একে লেখা যায় হচ্ছে 3 টু দি পাওয়ার x কিউব, তাই না? 3 টু দি পাওয়ার x কিউব মানে তো 3x। আচ্ছা আর এখানে আসে 9 ইন্টু 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার ইকুয়াল টু আসতেছে আমাদের 36। তাহলে এই যে 3 টু দি পাওয়ার x আসলো দুইটা জায়গায়, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x, এই 3 টু দি পাওয়ার x কে আমার এখন ধরে নিতে হবে যে কোনো একটা ছোট রাশি a হিসেবে, ঠিক আছে? a হিসেবে ধরে নিতে হবে, বুঝছো? যে কোনো একটা রাশি হিসেবে ধরে নিতে হবে। আমরা কি হিসেবে ধরবো? মনে করো আমরা যদি লিখি যে এর পরের লাইনে
27 27 এ 27 এ কিউব, ঠিক আছে, প্লাস 9 এ স্কোয়ার ইকুয়াল টু 36। তার মানে আমি কি করলাম, আমি ধরি a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x, এটা আমি হচ্ছে কি ধরছি a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x, ঠিক আছে, ধরছি a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x যদি হয়। এর পরের লাইনে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, সবগুলাকে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের 3a কিউব, এখানে হবে a স্কোয়ার, এখানে হবে 4 নাকি, এখানে হবে হচ্ছে আমাদের 4। ওকে, তারপরে এইটাকে যদি আমি এখন 3a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 এভাবে যদি লিখি, আচ্ছা 9 দিয়ে ভাগ করছি না, তাহলে 4 9 34, ঠিক আছে। তাহলে এর পরের লাইনে যদি এইভাবে লিখি 3a কিউব মাইনাস 3 প্লাস a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, লেখা যায় না, 4কে হচ্ছে মাইনাস 3 মাইনাস 1 এই দুইটা পার্টে ভাগ করলাম, 4কে মাইনাস 3 মাইনাস 1 এই দুইটা পার্টে কি করলাম, ভাগ করলাম। এই যে 4কে মাইনাস 1 লিখলাম, আবার a স্কোয়ার দিয়ে মাইনাস 3 লিখলাম, সমস্যা তো নাই, একই তো জিনিস। আচ্ছা, ও উল্টা পাল্টা লিখছি, ধর আগে তো 3 আসবে, আগে আসবে 3 প্লাস a স্কোয়ার মাইনাস 1। এটা কেন করছি ভাইয়া, এই লাইনটাতে কেন আসলাম, মানে 4কে যে আমার দুইটা পার্টে ভাগ করতে হবে, আমি সেটা কিভাবে বুঝলাম, বা তুমি ওকে সেটা কেন করতে হবে, কারণ তোমার চাইছে হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে। এইখান থেকে তুমি এখন এক্স এর ভ্যালু বের করার জন্য তুমি x3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরছো, তাহলে এর আগে ভ্যালু বের করতে হবে, এর ভ্যালুর মাধ্যমে তুমি 3a টু দি পাওয়ার x কে কম্পেয়ার করে x এর ভ্যালু বের করতে পারবে। তো এখানে আমার একটা মিডল টার্ম যাবে, এই জন্য হচ্ছে আমি আর নিছি। তাহলে তুমি যদি এখান থেকে কমন নাও, তুমি এখান থেকে যদি কমন নাও, কি কমন নেওয়া বলো তো, আমরা যদি এখান থেকে কমন হতো 3 কমন নিলে, 3 কমন নিয়ে লাভ কি, 3 কমন নিলে আসতেছে a কিউব মাইনাস 1, যদি 3 কমন নেই তাহলে 3 কমন নিলে আসতেছে আমাদের a কিউব মাইনাস 1 প্লাস 1 a প্লাস 1 a স্কোয়ার। আচ্ছা 3 ইন্টু 3 কমন নিলে a কিউব মাইনাস 1 হলো, তাহলে 3 স্কোয়ার মাইনাস 3 প্লাস a স্কোয়ার মাইনাস 1 আসতেছে। দেখো নেওয়া যায় না এভাবে, 3 ইন্টু a কিউব মাইনাস 1, তাহলে কি 3a কিউব মাইনাস 3 আসলো, আবার 1 ইন্টু a স্কোয়ার মানে কি শুধু a স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 1, মিললো না। আচ্ছা এরপরের লাইনে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে 3, এই যে 1 এর উপর মনে মনে কিউব আছে, তাহলে একে আমরা লিখতে পারি a মাইনাস 1 a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা কোন সূত্র নিলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তোমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র মনে আছে নাকি জানি না, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো এখান থেকে আমরা আর কি এইভাবে ভাঙায় লিখলাম a মাইনাস b টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস 1, এখানেও স্কোয়ার আছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এভাবে কিন্তু লেখা যায়, a প্লাস b ইন্টু a মাইনাস b এভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে। তাহলে এই দুই জায়গা থেকে দেখো, এই দুই জায়গার এক জায়গায় আছে a মাইনাস 1, আরেক জায়গায় আছে a মাইনাস 1, এই দুইটা a মাইনাস 1 কিন্তু আমরা উভয় জায়গা থেকে কমন নিতে পারি। তাহলে কমন নিলে এখান থেকে কি বাকি থাকে দেখো তো, কমন নিলে এখান থেকে বাকি থাকবে হচ্ছে, মনে করো আমরা যদি কমন নেই, তাহলে a মাইনাস 1কে আমরা ফার্স্টে হচ্ছে কমন নিলাম, তাহলে এখানে বাকি থাকে কি, এখানে বাকি থাকে হচ্ছে আমাদের 3 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1 প্লাস 1 প্লাস 1, আর এখান থেকে বাকি থাকে হচ্ছে 1 ইন্টু a প্লাস 1, রাইট, এরকমটা বাকি থাকে।
জাস্ট কমন নিলাম a মাইনাস ওয়ানটা, তাহলে এখান থেকে কি আসে, a মাইনাস ওয়ান একটা আসে, আর আরেকটা আসতেছে হচ্ছে আমাদের 3a স্কোয়ার প্লাস 3a প্লাস 1 প্লাস 1 প্লাস a প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম আসে না, ইকুয়াল টু 0। আচ্ছা আমি একটু এগুলো মুছে দিই, ঠিক আছে, আমি একটু আপাতত এগুলো মুছে দিই ম্যাথ করার স্বার্থে। আচ্ছা অনেক জায়গা খাই রে বাবা। এরপরের লাইনে আমরা কি লিখতে পারি, এখান থেকে হিসাব করো 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 2, তাহলে a মাইনাস ওয়ান আমরা যদি পরের লাইনে লিখি a মাইনাস ওয়ান, এখান থেকে আসবে 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 2 ইকুয়াল টু 0, তাই না, এভাবে আসে না। তাহলে দেখো আমি কিন্তু দুইটা উৎপাদক পাইছি, আমি দুইটা উৎপাদক পাইলাম, এই দুই উৎপাদককে এখন হচ্ছে গিয়ে আমি ভাঙাবো। তাহলে এখন ওই যে আগের মতো হয় অথবা দুইটা পার্ট থাকবে। আচ্ছা দুইটা পার্ট না দিয়ে আমি আলাদা আলাদা একটা পার্টে দেখাই, মনে করো এখন যদি হয় অথবা দিয়ে দেখাই, হয় a মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমি পাবো a ইজ ইকুয়াল টু 1, তাহলে এর একটা ভ্যালু পাইলাম। আচ্ছা অথবা অথবা 3a স্কোয়ার প্লাস 4a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, যদি হয় তাহলে এইখান থেকে আমি এখন যদি a বের করতে চাই, তাহলে আমাকে যাইতে হবে হচ্ছে আমাদের বাচ্চাকালের সূত্রে, সেটা হচ্ছে এই যে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ic a, এই সূত্র তোমরা জানো না, এই সূত্র তোমরা জানো না, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ic, যেখানে যেখানে আমি এই নিচে লিখে রাখি, যেখানে a মানে a মানে হচ্ছে আমাদের 3, b মানে হচ্ছে আমাদের 4, c মানে হচ্ছে আমাদের 2, ঠিক আছে। এই মানগুলো যদি আমি এখন এখানে বসাই, তাহলে আমি কি পাবো বলো তো, মাইনাস বি মানে হচ্ছে কি 4, মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 4ac মাইনাস 4ac বাই 2 ইন্টু 3। ওরে বাপরে জায়গায় তো নেই, কোন জায়গায় লিখবো। আচ্ছা একটু ছোট করি তাহলে আমরা, এই বোঝা যায় ছোট যে করছি, বোঝা যায় ছোট যে করছি বোঝা যায়, যদি বোঝা যায় তাহলে দেখো, তাহলে রুটের ভিতরে আমাদের আসতেছে হচ্ছে এবার মাইনাস, মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 4 দুগুণ আর 3 আটা 4 দুগুণ আর 3 আটা 24, তাহলে এখানে আসতেছে আমাদের মাইনাস 8, 16 মাইনাস 24 কত, মাইনাস 8, তাই না। আচ্ছা নিচে আসে 6, তাহলে দেখো এই যে রুটের ভিতরে চলে আসছে মাইনাস, রুটের ভিতরে চলে আসছে মাইনাস, তাহলে রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে সেটা কিন্তু আমাদের কোনো স্বাভাবিক সংখ্যা হিসেবে আসবে না, সেটা জটিল সংখ্যা হিসেবে আসবে। তো জটিল সংখ্যায় কিন্তু আমি যেতে চাচ্ছি না, জটিল সংখ্যা নিয়ে তোমাদের কোনো কনসেপ্ট দেওয়া নেই বইয়ের মধ্যে। দ্যাট মিনস আমি এখানে যে এ এর ভ্যালু পাচ্ছি সেকেন্ড পার্টটা থেকে, সেখানে এর ভ্যালু কিন্তু অবাস্তব আসতেছে, এই জন্য এই নিচের পার্টটুকু হচ্ছে আমরা নিতে পারবো না। তাহলে ভাই আমাদেরকে কোনটা নিতে হবে, আমরা নিতে পারবো হচ্ছে এই পার্টটুকু, a ইজ ইকুয়াল টু যে 1 বের করছি, a ইজ ইকুয়াল টু যে 1 বের করছি, এই পার্টটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা একটু রিভাইজ দিই যে আসলে আমাদের ঠিক আছে কিনা সব কিছু, আমরা একটু চেক করে নিই, ঠিক আছে, আমরা একটু চেক করে নিই যে আদৌ আমাদেরকে সব কিছু হয়েছে নাকি আমরা আন্দাজের উপর একটা ম্যাথ করলাম। আচ্ছা মানে আমাদের ম্যাথ শেষ হয় নাই, আমরা জাস্ট এর ভ্যালুটা ক্যালকুলেট যে করছি এটা কি আসলে ঠিক আছে কিনা দেখি। 3x হোল স্কয়ার, ক্যালকুলেশন তো সব ঠিকঠাক মতোই করলাম, ভুল টুল তো হওয়ার কথা না।
ঠিক আছে? তাহলে আমার এখান থেকে তাহলে তো আমি সেকেন্ড পার্টটুকু নিতে পারতেছি না। তাহলে এইটুক পার্ট যেহেতু নিতে পারতেছি না, এইটুক পার্ট আমরা কিন্তু মুছে দিলেই পারি। ঠিক আছে? এইটুক পার্ট যেহেতু আমরা নিতে পারতেছি না, তাহলে এইটুক পার্ট কিন্তু আমরা চাইলেই মুছে দিতে পারি নাকি? এইটুক পার্ট আমরা মনে করি মুছে দিলাম। তাহলে এবার a ইজ ইকুয়াল টু কি পাইছি? a ইজ ইকুয়াল টু কি পাইলাম? a ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে আমরা 1। এখন তোমাদের একটা জিনিস মনে আছে কিনা, a কিন্তু আমাদের কোয়েশ্চেনের কোনো পার্ট না। আমাদের a ইজ ইকুয়াল টু কিন্তু আমরা কি ধরে নিছি? 3 টু দি পাওয়ার x কে আমি a ধরছিলাম। তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 3 টু দি পাওয়ার x। এখন এখান থেকে আমাদের x এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তার মানে 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি 1 হয়, 1 কে আমি বলতে পারি যে 3 টু দি পাওয়ার 0। 1 কে আমি কি বলতে পারি? 3 টু দি পাওয়ার 0 বলতে পারি। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানেই হচ্ছে ওটার ভ্যালু 1। তাহলে 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি 3 টু দি পাওয়ার 0 হয়, তাহলে আমাদের এখান থেকে কিন্তু দেখো বেস সমান, বেস সমান হলে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি হচ্ছে আমাদের x ইজ ইকুয়াল টু কি? x ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x ইজ ইকুয়াল টু 0 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পুরো সমাধানটার অ্যান্সার হচ্ছে 0। এই পুরো সমাধানটার অ্যান্সার কত? পুরো সমাধানটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 0। ঠিক আছে? পুরো সমাধানটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 0। ওকে, বুঝতে পারছো? পুরো সমাধানটার অ্যান্সার কত? পুরো সমাধানটার অ্যান্সার হচ্ছে 0। ওকে, ঠিক আছে। চলো এবার আমরা টেক্সট ম্যাথে যাই। প্রমাণ করো যে, এটা খুবই সহজ অঙ্ক, এটা খুবই সহজ অঙ্ক। প্রমাণ করো যে এরকম এরকম এরকম। তাহলে আমরা প্রমাণ যখন করতে যাই তখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট সাইড, লেফট সাইডে আমাদের কি দেওয়া আছে দেখো, x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c b প্লাস c, হ্যাঁ, ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a c প্লাস a ইন্টু না ইন্টু x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b a প্লাস b। এখান থেকে আমাদেরকে কোনোভাবে ক্যালকুলেট করে করে শেষ পর্যন্ত আসতে হবে কিসে? শেষ পর্যন্ত আসতে হবে হচ্ছে আমাদের 1 আসে কিনা দেখতে হবে। হ্যাঁ, তাহলে আসো আমরা নেক্সট পার্টে যাই। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি দেখো a টু দি পাওয়ার m, এই যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। এটা হচ্ছে আমাদের একটা সূত্র হিসেবে কাজ করবে। একটা সূত্র কাজ করবে এখানে আমাদের a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার mn। এই দুইটাই সূত্র আমাদের হচ্ছে জাস্ট এখানে কাজ করবে। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে ভাগের কাজটা করি, মানে ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, তাহলে আমরা ব্র্যাকেটের কাজ আগে করি। ঠিক আছে? ব্র্যাকেটের কাজ আমরা আগে করি। তাহলে x টু দি পাওয়ার b মাইনাস c আসবে আগে, এরপর হচ্ছে b প্লাস c গুণ x টু দি পাওয়ার c মাইনাস a c প্লাস a গুণ x টু দি পাওয়ার a মাইনাস b a প্লাস b। ওকে, এরপরে সিম্পলি উপরের গুলো গুণ করো, b প্লাস c b মাইনাস c গুণ করলে হবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। ঠিক আছে? আবার x টু দি পাওয়ার এখানে হবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে? তোমরা যারা হায়ার ম্যাথ পড়ো, বুঝছো, তোমরা যারা হায়ার ম্যাথ পড়ো তোমাদেরকে কিন্তু অনেক ফাস্ট হতে হবে। জেনারেল ম্যাথে কিন্তু এগুলা খুব পানি ভাত। জেনারেল ম্যাথে করতে করতে মানে জেনারেল ম্যাথ করতে করতে হাতকে অনেক শার্প বানাবা। ঠিক আছে? মানে স্পিড অনেক শার্প করবা, যাতে কি হায়ার ম্যাথের ম্যাথগুলো তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরও আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার ও, যদি এরকম, আচ্ছা p দিয়ে দিই, ও তো না, p দিয়ে দিই। এখান থেকে আসতেছে আমাদের a টু দি পাওয়ার m প্লাস n প্লাস p, এভাবে আসতেছে। তার মানে সবগুলার বেস সেম। সবগুলো বেস সেম হলে একটা বেস রেখে পাওয়ারগুলোকে এবার যোগ করবো, b স্কোয়ার মাইনাস a স্কোয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো আমাদের কি কি কাটাকাটি যায়? সবাই মনে হয় কাটাকাটি যায়। তাহলে b স্কোয়ার কাটা যাবে, b স্কোয়ার কাটা যাবে, a স্কোয়ার, c স্কোয়ার কাটা, a স্কোয়ার কাটা। তাহলে আমাদের কে কে বাকি থাকতেছে? আমাদের শুধু x বাকি থাকতেছে, আর উপর একটা 0 পাওয়ার বাকি থাকতেছে, যেখানে x টু দি পাওয়ার আমরা 1 বলতে পারি, x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 বলতে পারি, যেটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। বুঝছো? এটা খুবই সহজ অঙ্ক, এটা খুবই সহজ অঙ্ক। ঠিক আছে? এগুলো কয়ের জন্য আসে বেসিক্যালি, সিকিউতে কয়ের জন্য এগুলো আসে। ঠিক আছে? ওকে, এটাও আগের মতো, এটাও আগের মতো। কি করব? আগে সূত্রটা, মানে আগে হচ্ছে আমি প্রশ্নটা লিখি,
পি টু দি পাওয়ার এ বাই পি টু দি পাওয়ার বি, এখানে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, পি টু দি পাওয়ার বি ডিভাইড বাই পি টু দি পাওয়ার সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, গুণ পি টু দি পাওয়ার সি পি টু দি পাওয়ার এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এরপরে কি আমরা যদি ব্র্যাকেটের কাজ আগে করি তাহলে হবে পি টু দি পাওয়ার এ মাইনাস বি, আর এখানে হবে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার বি মাইনাস সি পি টু দি পাওয়ার বি মাইনাস সি, রাইট? এখানে হবে আমাদের বি স্কোয়ার বিসি সি স্কোয়ার। ওকে, আবার পি টু দি পাওয়ার কি সি মাইনাস এ সি স্কোয়ার এসি এ স্কোয়ার। এরপরে কি করব, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব। তাহলে এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা চেনা চেনা সূত্রের মতো লাগে না? এটা একটা চেনা চেনা সূত্রের মতো লাগে না? এই সূত্রটা, এটা সূত্রটা কি বলো? সূত্রটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পি টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব গুণ আবার কি পি টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, আবার কি পি টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তাহলে আগের মতো কি সবগুলার পেজ সেম, এবার পাওয়ারগুলো আমরা জাস্ট অ্যাড করব বা যোগ করব। ঠিক আছে, বুঝছো? সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখান থেকে দেখবা যে সব কাটাকাটি যাচ্ছে, সব কাটাকাটি গেলে পি টু দি পাওয়ার 0 থাকবে ইজ ইকুয়াল টু 1 হবে। এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড অ্যান্ড শর্ট কেন লিখলাম, কারণ দেখাইতে হবে। আচ্ছা, আগেগুলোতে মানে শর্ট লেখি নেই, এটা আমাদের শর্ট ছিল, ওইটা আমাদের প্রুফ ছিল, প্রমাণ করতে বলছে। তাহলে এটা হবে আমাদের হচ্ছে প্রুফ। আর এগুলো তো সব সমাধান করা ছিল নাকি, সব সমাধান ছিল। আচ্ছা, হোয়াট এভার। তাহলে আমরা পরে যাই, 8 নাম্বার বললাম, এবার হচ্ছে 9 নাম্বার। আচ্ছা, এবার আসো, দেখাও যে এ কিউব প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 বা এ ইনভার্স কিউব আর কি প্লাস 1 এ টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, চলো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি চিন্তা করি। চলো এটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তো যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখা শুরু করি, দেখো হয় নাকি, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, কি বলছে লেফট হ্যান্ড সাইডে, কোশ্চেনটা লেখো আগে, এ কিউব প্লাস এ ইনভার্স কিউব প্লাস 1 ডিভাইড বাই কি এ টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে কিছু জিনিস প্রুফ করতে বলছে। আচ্ছা, এখন দেখো উপরের যে 1 আছে, উপরের যেই 1 আছে, 1কে আমি লিখতে পারি হচ্ছে +2 -1, এভাবে লিখলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এ কিউব প্লাস এ ইনভার্স কিউব 2 - 1 তো +1, আমি জাস্ট একটু লিখলাম ভাঙ্গায়। কেন লিখলাম বলো তো, এবার আসো কেন লিখলাম এটা দেখো। এই এ কিউবকে আমি মনে করে লিখতেছি হচ্ছে এইভাবে, কোনো প্যারা আছে? 2 এর সাথে 2 কাটা গেলে কিন্তু এ কিউবই বাকি থাকে। তো পাওয়ারে 3 কে 2 দিয়ে ভাগ করে হোল টু দি পাওয়ার স্কোয়ার করে দিলাম, যাতে 2 কাটা গেলে আবার 3 থাকে। ওকে, তাহলে সামথিং স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে, এই জন্য একটা 2 আনছি আমি, বুঝছো? তাহলে 2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 2a b। সো 2 কে আমার মিলাইতে হলে এখানে যদি আমি এখন a কে আবার -3/2 করি, তাহলে a, এটাও a এর পাওয়ার 3/2 এর পাওয়ার -3/2,
যেহেতু ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 3/2 মাইনাস 3/2 এ টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এ টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, তার মানে পুরো বিষয়টাই কিন্তু আলাদা হয়ে গেল, 2 এর জায়গায় থেকে গেল জাস্ট। তাহলে 2ab প্লাস যদি এভাবে লিখি যে মাইনাস 3/2 মাইনাস 3/2 হোল স্কোয়ার। এখানে কি কোনো প্যারা আছে? দেখো 2 কাটা গেলে কিন্তু এ টু দি পাওয়ার -3 থাকে, ঠিক আছে। আর এখানেটা আমাদের -1 রেখে দিলাম। তাহলে এই পুরো জিনিসটা ভাঙানো বুঝছো? পুরো জিনিসটা ভাঙানো বুঝছো যে এ কিউব ছিল, এ কিউবকে আমি 3/2 লিখে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে 2 আর 2 কাটা গেলে কিন্তু আমাদের এ কিউবই থেকে যায়। আবার আচ্ছা, এই লাইনটা মনে হয় তোমরা ভালো মতো বুঝো নাই। তাহলে এই যে 2 এর কাহিনীটা বলি। 2 লিখলাম, এই দেখো 2 লিখলাম, এখানে হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 3/2 আসলো, আবার এ টু দি পাওয়ার -3/2 আসলো। এখানে এই দুইটার তো ভিত্তি সেম, এই দুইটার তো ভিত্তি সেম। তাহলে ভিত্তি সেম হলে আমাদের পাওয়ারগুলো কি হবে? পাওয়ারগুলো যোগ হবে। তাহলে মাইনাস যে প্লাস মাইনাসটা হচ্ছে প্লাস -3, এই যে গেল এ টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার 0, দ্যাট ইজ ইকুয়াল টু কিন্তু 1। তাহলে এর টুকের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে তো আবার আগে 2 থেকে যায়। এই জন্য বললাম যে জাস্ট এখানে আমি কাহিনীগুলো করছি সূত্রে বসানোর জন্য, ঠিক আছে। আর নিচের পার্টটা আগের মতো থেকে যাবে। এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1। ওকে, এবার আসো হচ্ছে আমরা ওকে, এবার আমরা কি লিখতে পারি? এই উপরের পুরো জিনিসটাকে আমি আমার লিখতে পারি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে, ঠিক আছে। তাহলে এ কত? এ হচ্ছে এ টু দি পাওয়ার 3/2, এ হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 3/2 হোল স্কোয়ার, সরি কি লিখতেছি, এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো তো। তাহলে যে এ প্লাস বি হোল স্কোয়ার -1, আর এখানে আছে আমাদের নিচে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এবার উপরে দেখো, উপরে দুইটা পার্ট আছে, উপরে হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2, এই পুরোটাকে যদি তুমি এক্স চিন্তা করো, আর এখানে যে 1 আছে, 1 এর উপর তুমি যদি একটা স্কোয়ার দাও এবং 1কে যদি তুমি মনে মনে ওয়াই চিন্তা করো, তাহলে এটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা অলওয়েজই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নাকি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই বিষয়টাই যদি আমি এখন ওখানে উপরে বসাই দিই, তাহলে এখানে আমাদের কি আসতে পারে বলো তো? এখান থেকে আমাদের আসতে পারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1, আর ওই পাশে আরেক পাশে থাকবে হচ্ছে মাইনাসের ভ্যালু, আরেক পাশে থাকবে হচ্ছে মাইনাসের ভ্যালু। তাহলে এ টু দি পাওয়ার -3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 -1, আর নিচে আমাদের হচ্ছে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এবার দেখো এই দুইটা পোর্শন কাটাকাটি যাবে, এই দুইটা পোর্শন কাটাকাটি যাবে। কাটাকাটি থাকলে বাকি থাকবে কি? কাটাকাটি গেলে বাকি থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 -1। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। দেখো এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 -1 প্রুফ করতে বলছে না? তাহলে এই যে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে। তাহলে আমাদেরকে এটা দেখাইতে বলছিল, এই জন্য আমরা হচ্ছে কি শোড, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? এগুলো সব মজার মজার অঙ্ক, ঠিক আছে, এগুলো সব মজার মজার অঙ্ক। ওকে, এরপরে আসো এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউ মাইনাস রুটে মাইনাস বি। আচ্ছা, এটাকে আমাদেরকে সরল করতে বলছে, এই ম্যাথটা আমাদেরকে সরল করতে বলছে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি বলো? এই ম্যাথটা কীভাবে করা যায়? আমরা যদি
আমরা যদি এটা কি √3/2 আছে না, তাহলে আমরা যদি একটা কাজ করি, আচ্ছা এইভাবে লেখা যায় a√3 কে, আচ্ছা a⁻3/2, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের √a³ না, হ্যাঁ √a³, a⁻3/2 এটা কি √a³, এটাকে আবার এভাবেও লেখা যায় √a বা a√a, এভাবেও কিন্তু বলা যায়। যদি এভাবে বলা যায় তাহলে আমরা একটু সরল করি। প্রদত্ত রাশি দেখো a⁻3/2 প্লাস ab, আর এখানে কি আছে ab মাইনাস b³, এখানে আছে আমাদের √a মাইনাস b। আচ্ছা তাইলে দেখো আমরা এইভাবে লিখতে পারি না a⁻3/2, কারণ ডিরেক্ট লিখতে পারি a√a, বের করে রাখছি a√a প্লাস ab, আর নিচে কি আমাদের ab মাইনাস b³। 3 লিখতে পারি না, বুঝছো, আমার 3 লেখাটা খুবই বাজে হয়। এখানে হবে আমাদের √a মাইনাস b। ওকে, এবার আসো উপর থেকে a কমন নাও, নিচ থেকে b কমন নাও। উপর থেকে যদি আমরা a কমন নিই তাহলে কি থাকে √a প্লাস b কমন নিলে থাকে কি a মাইনাস b², b কমন নিচ্ছি তাই না। আর এখানে থাকে আমাদের হচ্ছে √a মাইনাস b। আচ্ছা এবার কি করা যায় বলো? চিন্তা করি তো, এখানে আর কি করা যায়? আমাদেরকে কি আমাদের সরল করতে বলছে, তাহলে কি বের করতে হবে অনুযায়ী a/b √a প্লাস b a মাইনাস b²। আচ্ছা বুঝতে পারছি। এরপর যদি আমরা এই কাজটা করি, হ্যাঁ, আমি যদি এখানে উপরেরটাকে সেম রেখে নিচে এভাবে যদি লিখি যে √a² মাইনাস b², ওকে, আর এখানে আমরা লিখবো হচ্ছে √a মাইনাস b। ওকে, এরপরে আসো √a² মাইনাস b², তাহলে এটাকে কি লেখা যায় √a প্লাস b √a মাইনাস b, রাইট? তাহলে এরপরে আমরা লাইনে কি লিখতে পারি, a উপরে থাকবে √a প্লাস b, আর নিচে আসবে কি b, আর এখানে থাকবে হচ্ছে √a প্লাস b √a মাইনাস b, নাকি √a প্লাস b √a মাইনাস b। আচ্ছা √a মাইনাস b, তাই না? তাহলে এখন দেখো আমাদের এখান থেকে কাটাকাটি যায়, এই দুই ভদ্রলোক কাটাকাটি যায়, তাই না? কাটাকাটি গেলে এখানে বাকি থাকে কি, উপরে বাকি থাকে আমাদের শুধু a, নিচে কাছে বাকি থাকে b √a মাইনাস b মাইনাস √a মাইনাস b, তাই না? এরপরে আমরা যদি √a মাইনাস bটাকে কমন নেই, যদি কমন নাও √a মাইনাস b, তাহলে এখানে হবে a মাইনাস আচ্ছা কমন কি নাও দরকার, একটু চিন্তা করে বসাই, একটু চিন্তা করি। a/b √a মাইনাস b, আবার এখানে আছে আমাদের a মাইনাস b, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে লেখা যেতে পারে, এখান থেকে নেওয়া যাইতে পারে। আচ্ছা যদি লসাগু করেই ফেলি, মনে করো লসাগু করে, হ্যাঁ, √a মাইনাস b, তাহলে এখানে থাকবে যে a মাইনাস b √a, না লিখে a √b লিখি,
রুট ওভার এ বি। ওকে, লিখলাম। আচ্ছা, এবার আসো এই এ কে লিখে রুট ওভার এ স্কোয়ার মাইনাস রুট ওভার এ বি, আর এখানে লিখলাম বি রুট ওভার এ মাইনাস বি। তাহলে দেখো আমি যদি এখন রুট ওভার এ স্কোয়ার থেকে রুট ওভার এ কমন নেই, এখানে হবে রুট ওভার এ, এখানে হবে রুট ওভার এ মাইনাস বি, আর এখানে হবে বি ডিভাইডেড বাই, হ্যাঁ এটা হয়ে গেছে রুট ওভার এ মাইনাস বি, এটা হয়ে গেছে। এখান থেকে আমাদের এই দুজন কাটা যাবে, এই দুজন কাটা যাবে, তাহলে আমাদের বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে আমাদের রুট ওভার এ বাই বি, এটা অ্যান্সার। তাহলে আমরা একটু সামারাইজ করব নাকি? সামারাইজ করলে কি আসে যে এ টু দি পাওয়ার 3/2 কে আমি লিখলাম এ রুটে। কিভাবে লিখছি? যে এখানে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে, লিখে তারপরে উপর থেকে কমন নিছি, নিচ থেকে বি কমন নিছি, আর এই যে রুট ওভার এ যে আছে, এই যে শুধু এটা, তাকে আমি রুট ওভার এ হোল স্কোয়ার হিসেবে লিখলাম, তাহলে কিন্তু এই থাকে। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটে দিলাম, তাহলে উপরের এ প্লাস বি আর নিচের এ প্লাস বি কাটাকাটি যায়, আর ওই পাশে যা ছিল তাই আছে। মানে এই যে এইগুলো কিন্তু যেভাবে চলতেছে এইভাবে চলতেছেই। তাহলে এরপরে হচ্ছে আমরা লসাগু নিই, এই যে লসাগু নিলাম, তারপরে উপরে হচ্ছে এ মাইনাস রুট ওভার এ ইন্টু বি থাকলো, এই এটাকে আবারও রুট ওভার এ স্কোয়ার দিলাম। তাহলে আমি যদি পরবর্তীতে আবার রুট ওভার এ কমন নিই, তাহলে রুট ওভার এ কমন গেলে একটা রুট ওভার এ পাশে বাকি থাকে, আর ওই পাশে শুধু বি বাকি থাকে, তাহলে রুট ওভার এ মাইনাস বি, নিচেও আছে রুট ওভার এ মাইনাস বি, কাটাকাটি করলে রুট ওভার এ বাই বি এটা বাকি থাকে, এটাই অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। আচ্ছা, 10টা অঙ্ক হয়েছে না? এরপরে ম্যাথটা দেখি কেমন। এই ম্যাথটা কি করা যায়? চলো এই ম্যাথটা করে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? এই ম্যাথটা করে আমরা ছুটি দিয়ে দেবো। কটা বাজে? যে কটায় বাজে? 1 ঘন্টা 41 মিনিট হয়ে গেছে। আচ্ছা শোনো, ম্যাথ যেহেতু ক্লাস একটু দীর্ঘায়িত হবেই, ঠিক আছে? আর অনেক ম্যাথ যেহেতু করতেছি একটু দীর্ঘায়িত হয়। আচ্ছা, তাহলে সরল করতে বলছে আবার এটাকে, তাহলে এটাকে যদি আমরা এখন সরল করি, তাহলে দেখো কি আসে। আমরা কোশ্চেনটা লিখি। বিসি, এটা হচ্ছে আমাদের বিসি রুট আর কি, x to the power b by c, x to the power c by b, okay, into ca root over x to the power c by a, x to the power a by c, ab, x to the power a by b, x to the power b by a, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এটাই বেসিক্যালি আমার কোশ্চেন আর কি, আবার লিখলাম। তো বিসি, আচ্ছা আমি বারবার কোশ্চেন লিখতেছি, কোশ্চেন কি এমনিতে বোঝা যায়? কোশ্চেন তো বোঝা যায়, তাহলে তো আমরা লেখা লাগবে না, তাই না? আচ্ছা, এখন থেকে আর লিখবো না, ঠিক আছে? তো এদেরকে আমি মোটামুটি ব্র্যাকেটের ভিতরে মনে করতেছি, যে এরা সবাই মনে করো যে ব্র্যাকেটের ভিতরে। তাহলে এদের কাজগুলো আগে করি, এদের কাজগুলো যদি আমি আগে করি, তাহলে দেখো এর পরে লাইনে কি লিখতে পারি। পরের লাইনে লেখা যায় যে x টু দি পাওয়ার b বাই c মাইনাস c বাই b, বুঝলাম। আবার x টু দি পাওয়ার c বাই a মাইনাস a বাই c, আবার ab x টু দি পাওয়ার a বাই b মাইনাস b বাই a, ঠিক আছে? ওকে, এরপরে দেখো কি লেখা যায়। আচ্ছা, আমি একটু কোশ্চেন দেখি, এটা কি বিসি গুণ আকারে আছে নাকি বিসিটা রুট আকারে আছে, সেটা একটু দেখি। বিসিটা কি গুণ আকারে? না, বিসিটা রুট আকারে আছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা এখন কি লিখতে পারি বলো তো? এখান থেকে লিখতে পারি, দেখো x টু দি পাওয়ার বিসি যদি আমি লসাগু নিই, তাহলে বিসি লসাগু নিলে আসতেছে আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? আর এখানে হবে আমাদের, আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের 1 বাই বিসি হবে, যদি আমি বিসিটা রুট হিসেবে আনি, ঠিক আছে? 1 বাই বিসি হইলো। ওকে, তারপরে আবার করো x টু দি পাওয়ার, এখানে হবে এসি, এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে হবে কি 1 বাই সি এ, 1 বাই সি এ। ওকে, তারপর আবার দেখো x টু দি পাওয়ার এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা হবে আমাদের 1 বাই এ বি।
মানে জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো আছে বি রুট অফ এক্স টু দি পাওয়ার এ, তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে এক্স টু দি পাওয়ার এ টু 1/b। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার a বাই বি এভাবে আর কি আসতেছে পুরো বিষয়টা, এভাবে হচ্ছে ডেভেলপ করতেছি আমি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পাশে আমরা এখন লিখবো, এই পাশে লিখবো এখন আমরা যে দেখো এই যে বিসি, এই বিসি আর এই বিসি কাটা যাবে, এই সি এ কাটা যাবে, এই এ বি কাটা যাবে। ঠিক আছে, বুঝছো? এটা এখন কাটা যাবে, কাটা গেলে কি থাকে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই পাশে আমরা লিখবো যে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ওকে, তাহলে এখন সবগুলার বেস সেম, পাওয়ারগুলো যোগ করে দাও। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে কাটাকাটি করলে তুমি জিরো এক্স টু দি পাওয়ার জিরো পাবা। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত 1। তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে এই ম্যাথের জন্য 1। বুঝছো? এই খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা আজকে টোটাল কটা ম্যাথ করলাম বলো তো ভাইয়া? তাহলে আজকে আমরা টোটাল হচ্ছে 11টা অঙ্ক করলাম, 11টা অঙ্ক করলাম এবং 11টা অঙ্কের সাথে আমরা মূলত আজকে কি নিয়ে আলোচনা করছি? 11টা অঙ্কের সাথে মূলত হচ্ছে আজকে আমরা কিছু বেসিক নিয়ে কথাবার্তা বলছি, তাই না? আমাদের বেসিক শুরু হয়েছিল কোত্থেকে? এখান থেকে আমাদের বেসিক শুরু হয়েছিল। ঠিক আছে, তো বেসিক আমরা দেখলাম যে বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি কি, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা অ্যাকচুয়ালি কি, পূর্ণ সংখ্যা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি মানে কি, এগুলো নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বললাম। তারপর আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করার ট্রাই করছি। তারপরে মৌলিক সংখ্যা এবং মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যে ইউনিয়ন বা কমন আনকমন মিলে যে আমাদের বাস্তব সংখ্যা সেট আসে সেটা আমরা বোঝার ট্রাই করছি। তারপর হচ্ছে আমরা সূচক সম্পর্কিত কিছু সূত্র দেখলাম, যে সূত্রগুলো আমাদের মোটামুটি ম্যাথ করতে কাজে লাগে। ঠিক আছে, মোটামুটিভাবে আমাদের ম্যাথ করতে কাজে লাগে। হ্যাঁ, তারপর আমরা মূলদ এবং অমূলদ সূচক মানে অ্যাকচুয়ালি বোঝার ট্রাই করছি। ঠিক আছে, মূলদ এবং অমূলদ সূচক দেখার ট্রাই করছি। এরপর আমরা মূলত ম্যাথগুলো শুরু করলাম, এরপর হচ্ছে মূলত আমরা ম্যাথগুলো করা শুরু করলাম। ঠিক আছে, তো আমরা মূলত এখানে অনেকগুলাই ম্যাথ দেখছি, আমরা মূলত ভালো পরিমাণ ম্যাথই দেখার ট্রাই করছি। ঠিক আছে, আমরা মূলত ভালো পরিমাণ ম্যাথ দেখছি এবং খুব ইন্টারেস্টিং টাইপের কিছু ম্যাথ দেখছি, যেগুলো মনে করো যে বোর্ডে কিংবা তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, যেই পরীক্ষা বলো না কেন সেগুলোতে আসার মতো। হ্যাঁ, বুঝছো? 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমরা আজকে 11 নম্বর ম্যাথ পর্যন্ত দেখলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে এই ম্যাথ থেকে স্টার্ট করব, নেক্সট ক্লাসে আমরা এই যে এই ম্যাথটা থেকে স্টার্ট করব আবার। ঠিক আছে, তো আজকে আমাদের লেকচার নাম্বার 1 মূলত এখানেই শেষ হলো, আমাদের লেকচার নাম্বার 1 মূলত এখানেই শেষ হলো। ঠিক আছে, সো তোমরা যারা ক্লাসটা করলা, ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। এবং তোমরা যেহেতু 27 সালের, তোমাদের এক্সাম জানুয়ারি মাসে, আগে ডিসেম্বর হওয়ার কথা ছিল, 1 মাস পিছাইছে। তো জানুয়ারি মাসের 7 তারিখ মনে হয় তোমাদের পরীক্ষার ডেট দিছে, আমি এক্সাক্ট নাম্বারটা জানি না। তো জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে, তো এখনও মোটামুটি এরকমভাবে হিসাব করলে 6-7 মাসের মতো টাইম আছে, 7 মাসের মতো, হ্যাঁ 7 মাসের মতো টাইম আছে, এনাফ টাইম আছে। আর ভাইয়ার ক্লাসগুলো কিন্তু 4-5-6টা লেকচারের মধ্যে শেষ হয়ে যায়, প্রত্যেকটা লেকচার আমি তো দেখাইছি। সো ওইভাবে পড়লে কিন্তু তোমাদের জন্য আসলে কোনো বিষয় না, কোনো প্যারার কিছু নাই। ঠিকঠাক মতো সবাই পড়াশোনা করো, ঠিকঠাক মতো পড়াশোনা করো অ্যান্ড হচ্ছে গিয়ে ক্লাসগুলো ফলো করতে থাকো, তাহলেই হবে। ঠিক আছে, তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। থ্যাংক ইউ।